হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। মূলত আজকে আমরা পড়ন্ত বস্তুর গতি এবং একই সাথে প্রজেক্টাইল মোশন বা প্রাস নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রথম পার্টটুকুতে সূত্রগুলো ডেরিভেশন করব, প্লাস আমরা আসলে কি ঘটনা ঘটে এই দুইটা ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এবং প্রজেক্টাইল মোশনে, সেটা একটু বোঝার চেষ্টা করব। এবং আমরা যদিও পড়ন্ত বস্তুকে ক্লাস 9-10 একটু পড়ে আসছি, তারপরেও পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল যে আমরা সেখানে ভেক্টর কম্পোনেন্ট গুলো নিয়ে তেমন বেশি আলোচনা করিনি। বাট আমরা এখন বর্তমানে যখন পড়ন্ত বস্তুর সূত্রগুলো নিয়ে আলোচনা করব, তখন আমরা ভেক্টর কম্পোনেন্ট গুলো নিয়ে একটু বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করব। এই নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যেহেতু প্রজেক্টাইল মোশন আমাদের খুবই নতুন একটা টপিক, তো সেটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব এবং জেনারেল একটা সূত্র দিয়ে কিভাবে সকল ম্যাথ করা যায় এইটা আমরা দেখব। প্লাস তার সাথে সাথে কিছু ভালো রকম সূত্রের ডেরিভেশন আমরা করব, যেন আমরা শর্টকাটেও কিছু ম্যাথকে প্রসিড করতে পারি। তো দেরি না করে আমরা শুরু করি আমাদের প্রথম অংশটুকু, অর্থাৎ পড়ন্ত বস্তুর সূত্রাবলী। তো পড়ন্ত বস্তুর সূত্রাবলী ডেভেলপ করছিল মূলত আমাদের গ্যালিলিও সাহেব, এবং তিনি পড়ন্ত বস্তু তিনটা সূত্র দিয়েছিল, যেই তিনটা সূত্রের উপর দাঁড়ায় আমাদের পুরো পড়ন্ত বস্তুর যত কিছু হাবিজাবি আছে, কম্পোনেন্ট আছে, সেগুলো আমরা আলোচনা করে থাকি। তো এটার একটা খুব মজার আহ জার্নি আছে, সেটা যে আমরা জানি যে একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তার ভূমিতে কোন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যদি দুইটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তাহলে তাদের ভরের উপর আসলে তাদের সময়কাল ডিপেন্ড করে না, অর্থাৎ তারা কত বেগে মাটিতে পড়বে এটাও ভরের উপর ডিপেন্ড করে না। আবার একই সাথে তার আসলে ভরের উপর এটাও ডিপেন্ড করে না যে সে কত সময় আসলে ভূমিতে আঘাত করবে। তো এই পরীক্ষাটা করছিল আমাদের গ্যালিলিও সাহেব। এই পরীক্ষাটা করছিল 1589 সালে। তো 1589 সালে তিনি আমাদের পিসা শহরের একটা বিশাল বড় হেলানো মিনারের ছাদ থেকে, মানে এটা ছিল এরকম একটা মিনার যেটা ছিল হেলানো, তো সেই ছাদ থেকে তিনি দুইটা বস্তুকে একসাথে ফেলে দেয়। তো ফেলে দেওয়ার পর তিনি সেই টাইমটা দেখে যে কতক্ষণ আসলে পড়তে টাইম লাগে, এবং দেখা যায় যে ভূপৃষ্ঠে আসলে প্রায় একই সাথে আসলে পৃষ্ঠে পৌঁছায়। তার মানেটা যে একটা যদি লোহার বলকে ফেলে দেওয়া হয় আর একটা যদি কাগজের টুকরাকে ফেলে দেওয়া হয়, দুইজনের কি পতনকাল কি সেম হবে না, তাহমিদ? জি ভাইয়া। দুইজনের পতনকাল সেম হওয়ার কথা, কিন্তু বাস্তবে কি ভাইয়া, আসলে দুইজনের পতনকাল সেম হয়? না ভাইয়া, একটু এ- বায়ুশূন্য, সে বায়ুশূন্য স্থানটা কোথায় থাকে? বুঝিনি তোমার কথাটা। বায়ুশূন্য স্থানটা সে কোথায় থাকে? আচ্ছা, বায়ুশূন্য স্থান তখন ছিল না। তখন বায়ুশূন্য স্থান বাদে বায়ু সহ স্থানেই ফেলছিল, প্রায় সেম ম্যাটেরিয়ালসই ফেলছিল এবং দেখছিল যে সমান। কিন্তু বায়ুশূন্য করতে গেলে এখন মডার্ন টাইমে তো বায়ুশূন্য আমরা করতে পারি, ভ্যাকিউম করতে পারি। তো ভ্যাকিউম করে আমরা আসলেই দেখতে পারি যে আসলে সমান সময়ে সমান দূরত্ব সে অতিক্রম করতেছে। আচ্ছা, আর এই যে যে ভ্যাকিউম যে করা গেল না, অর্থাৎ সেখানে বাতাসের কিছু বাধা থাকলো, এই কারণেই কিন্তু বাস্তব দুনিয়ায় তোমার যেই বস্তুটা অনেক বেশি ফ্ল্যাট, সেই বস্তুটা মানে ভরের উপরেও মেইনলি ডিপেন্ড করে না, তার ক্রস সেকশনাল এরিয়ার উপর ডিপেন্ড করে। অর্থাৎ বাতাসের দিকে তার যে এরিয়াটা থাকে সেদিকে কি হয়, বাতাসের প্রেসার বেশি হয়। তো যার কারণে দেখা যায় কি, বা ড্র্যাগ ফোর্সটা বাতাসের বেশি হয়। তো সেই কারণে দেখা যায় কি যে হালকা বস্তুটা বা যেটা কাগজের মতো ছড়ায় ছিটানো বস্তু, সেটা পড়তে বেশি টাইম নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে আমরা যত পড়ন্ত বস্তু কিংবা এখন যত প্রজেক্টাইল মোশন নিয়ে আলোচনা করব, এই সব কয়টা ক্ষেত্রেই কিন্তু আমরা কনসিডার করব কি যে বাতাসের কোনো বাধা নাই। ক্লিয়ার? জি। আচ্ছা, তা আমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সূত্র তিনটা ডেভেলপ করা হয়েছে। প্রথম সূত্র কি ছিল? স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তো ধরে নাও সমান পথগুলো কত, এইচ, আর আমাদের যেটা তোমার সময়ের কথা বলছে, সেই সময়টা কি টি, তাই না? আর পথটা এইচ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো দেখি, যে আমাদের যতটুকু আমাদের হাইট থাকবে, মানে এই হাইট থেকে তাকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার যে পতনকাল, সেই পতনকালকে আমরা ধরে নিলাম বড় হাতের টি। সেটা কি দুই ক্ষেত্রেই সেম হবে। এটা আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি বলছে? বলছে স্থির অবস্থায় বিনা বাধায় পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ কি, ভি ভেরিজাস কত, টি না?
ভি ভেরিজাস কি টি না? জি ভাই। আচ্ছা, এইখান থেকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বোঝা যায়। আচ্ছা, ভি ভেরিজাস টি যদি হয় তাহলে ভি ইজিক্যাল টু কি কে টি না? জি এইখানে কেটা কি বলো দেখি। এটাকে যদি তুমি একটু তুলনা করো, ওয়াই ইজিক্যাল টু এম এক্স, এমটা কি ঢাল না, কেটা কি ঢাল না? তো তোমার ভি ভেরিজাস টি এটার গ্রাফটা দেখতে কেমন, এরকম না? জি ভাইয়া। আচ্ছা, জি তার ভাই। মানে এইখানকার যে ঢাল, এই ঢালটাই কি আমাদের ত্বরণ না? আমরা এর আগের দিন পড়ছিলাম ঢালটা কি ত্বরণ না? জি হ্যাঁ। ভাই। আচ্ছা, ঢালটা যদি ত্বরণ হয় তাহলে এইটার সেকেন্ড যে সূত্রটা আছে সেটা কি এটাই নির্দেশ করতেছে না যে একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ডিএক্সিলারেশন অথবা এক্সিলারেশন, মানে ডিএক্সিলারেশন থাকবে অথবা এক্সিলারেশন থাকবে? জি ভাই। এবং সেটাই কি একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একদম নিচ বরাবর একটা এক্সিলারেশন কনস্ট্যান্টলি কাজ করে, সেটাকে কি জি। বলা হয়? জি, অবিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। তার মানে কিন্তু এটা সেকেন্ড সমতল। সূত্রটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সমতরণ। সেকেন্ড সূত্রটা একই সাথে দুইটা জিনিসকে নির্দেশ করতেছে। নাম্বার ওয়ান, সে নির্দেশ করতেছে ভি ভেরিজাস টি, এবং এইখান থেকে একই সাথে আমরা কি পাই, যে অবশ্যই অবশ্যই তার একটা ত্বরণ আছে, সেই ত্বরণটা কি একদম নিচ বরাবর, যেটা হচ্ছে জি। এখন তোমরা বলতে পারো জি তো হচ্ছে টি এর সাথে সমান, সরি জি তো হচ্ছে এইচ এর সাথে পরিবর্তনশীল, রাইট? মানে অভিকর্ষ ত্বরণ তো উচ্চতার সাথে পরিবর্তনশীল, তাই না? তার মানে হাইট যখন চেঞ্জ হচ্ছে তখন তো সেখানে অবশ্যই কি হচ্ছে, জি এর মানও চেঞ্জ হচ্ছে, কনস্ট্যান্ট তো না। বলতে পারো না? বলতে তো পারো, বাট আমরা এখানে কি কনসিডার করি যে পৃথিবী পৃষ্ঠ থেকে মোটামুটি 5-6 কিলোমিটারের মধ্যে কি আসলে সেরকম তোমার জি এর মান পরিবর্তন হয়, হয় না? তো আমরা জি এর মানকে কিন্তু কনস্ট্যান্ট হিসাবে বাকি যতগুলো ম্যাথ আছে সেগুলোকে প্রসিড করার চেষ্টা করব। আচ্ছা, আমরা জি যদি এর এবার, মান পরিবর্তন বুঝলাম না। আমি বললাম যে জি এর মান তো এইচ এর সাথে সাথে পরিবর্তন হয়। যেমন ধরো একটা বস্তুকে তুমি 10 কিলোমিটার উপর থেকে ফেলে দিছো, এখন 10 কিলোমিটার উপরে যা জি এর মান আর পৃথিবী পৃষ্ঠে যেই জি এর মান সেটা কি সেম? না। সেম না। সেটাই আমি বললাম যে জি কে যে আমরা কনস্ট্যান্ট ধরে ম্যাথ গুলো করতেছি, এর কারণ কি, এইচ এর ভ্যালু খুবই নগণ্য, মানে 100 মিটার, 200 মিটার, 1 কিলোমিটার। এই কারণে জি এর মান তেমন চেঞ্জ হচ্ছে না। কিন্তু যদি মহাশূন্য থেকে একটা বস্তুকে ধরো ফেলে দেওয়া হচ্ছে বা উল্কাপিন্ডের গতি তুমি নির্ধারণ করতেছো, তখন কি জি কে কনস্ট্যান্ট ধরে করলে হবে, নাকি তোমাকে ইন্টিগ্রেশন করে নতুন করে সূত্র প্রতিপাদন করতে হবে? সত্যি বললাম। নতুন করে ইন্টিগ্রেশন করা লাগবে। তো সেটাই আমি বললাম। আচ্ছা যাই হোক, এবার আমাদের তৃতীয় সূত্র, তৃতীয় সূত্রটা কার কার মধ্যে সম্পর্ক তৈরি করছে? দূরত্ব এবং সময়ের মধ্যে। অর্থাৎ বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এইচ ভেরিজাস কি টি স্কয়ার না? এটা বলার চেষ্টা করছে। অর্থাৎ একটা বস্তু তোমার যদি হচ্ছে প্রথম সেকেন্ডে যতটুকু দ্রুত অতিক্রম করবে, দ্বিতীয় সেকেন্ডে কি সেম পথ অতিক্রম করবে না, 2 সেকেন্ডে কি হবে, ওই বর্গের সমানুপাতিক হারে তার দূরত্বটা বা আস্তে আস্তে বাড়তে থাকবে। মানে একটা পড়ন্ত বস্তুর গতির ক্ষেত্রে আমি যদি কনসিডার করি এটা হচ্ছে 1 সেকেন্ডের দূরত্ব, এটা হচ্ছে 2 সেকেন্ডের দূরত্ব, এটা হচ্ছে 3 সেকেন্ডের দূরত্ব, এটা হচ্ছে 4 সেকেন্ডের দূরত্ব। কথা কি বুঝছো? মানে দূরত্বের পরিমাণটা কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ভেলোসিটির পরিমাণটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যেই সূত্রগুলো, গতির সূত্রগুলো আছে সেই সেম সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি। যেমন আমাদের গতির সূত্র কি ছিল, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। তারপর কি ছিল, ভি স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার প্লাস 2 এস। তারপর কি ছিল, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাই না? এবং আরেকটা কি ছিল, এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি ভাগ 2 × টি। এরকম ছিল না? আচ্ছা, এমন ছিল তো, রাইট? তাহলে এই সূত্রগুলো আমরা যখন গতির সূত্র, এই পড়ন্ত বস্তুর সূত্র হিসাবে বিবেচনা করি, তখন ভি ইজিক্যাল টু কি হয়, ইউ প্লাস জিটি। তারপর ভি স্কয়ার ইজিক্যাল টু কি হয়, ইউ স্কয়ার মাইনাস 2 জিএইচ। তারপর এইচ ইজিক্যাল টু কি হয়, ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। আর এস ইজিক্যাল টু কি হয়, এস না তো সরি, এইচ ইজিক্যাল টু হয় হচ্ছে ইউ প্লাস ভি ভাগ 2 × টি। অর্থাৎ আমরা এখানে এস এর জায়গায় কি বসাইছি, এইচ বসাইছি, আর এ এর জায়গায় কি বসাইছি, জি বসাইছি, রাইট?
এতটুকু পর্যন্ত কি ঠিক ঠিক আছে? আশা করি তো জি ঠিক ভাইয়া। আছে, রাইট? আচ্ছা, জি ভাই, এখন ঠিক আছে। আরো আরো কিছু বিষয় আছে, যেমন একটা বস্তুকে তুমি ধরো ইউ আদি বেগে ছুঁড়ে মারলা। তাহলে ইউ আদিকে বেগে যখন ছুঁড়ে মারবা, তখন চিন্তা করো তো, এই বস্তুটার এটা ধরো ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট মানে কি বোঝায়? বেগ শূন্য। যে সেখানে যে তার বেগ কি হয়ে যাবে? শূন্য। অর্থাৎ ভি এর মান হয়ে যাবে কত? 0 মিটার পার সেকেন্ড, রাইট? এবং তাহলে এই গতিপথটা দেখতে কেমন হবে? ধরো এইখানেও কি একটা ইউ আছে না? সামথিং একটা ইউ আছে না? এবং সেটা কি হবে? এই ইউ এর থেকে কম হবে। মানে এটা ধরো যদি 20 মিটার পার সেকেন্ড হয়, এটা কত হবে? ধরো 8 মিটার পার সেকেন্ড, এরকম হবে না? মাঝখানে কোন একটা জায়গায়। অর্থাৎ ইউ কি হবে? প্রতিনিয়ত কমতে থাকবে, এবং এটার যে ত্বরণের ভেক্টর সেটা কি হবে? নিচের দিকে না? অল টাইম অভিকর্ষ ত্বরণ কি হবে? নিচের দিকে না? জি ভাই। রাইট? আচ্ছা, বস্তুটা যখন আবার পড়া পড়া শুরু করবে, তখন তার বেগ কত হবে? এইদিকে জি। আবার তার বেগ এদিকেও কি হবে? এটা হচ্ছে ধরো ইউ, সেটা কত ছিল? 0। সেটা যখন নিচের দিকে নামতেছে, জি কি নিচের দিকেই, আবার ইউ কিউ নিচের দিকেও কি হবে? বাড়বে না? আস্তে আস্তে বাড়বে না? জি ভাই। তাহলে ভূমিতে এসে কি হবে? তার ভেলোসিটি আবার কি হবে? ম্যাক্সিমাম হবে। এমন ঘটনা ঘটবে না? হুম। জি ভাই। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যদি একটু ঘটনাগুলো দেখার চেষ্টা করি, আসো। ধরো এই একটা আমাদের কামান আছে। আমরা একদম উলম্ব বরাবর একটা বস্তুকে 16 মিটার পার সেকেন্ড বেগে ধরো আমরা হচ্ছে উপরের দিকে ছুঁড়ে মারবো, ঠিক আছে? একটু লক্ষ্য রাখবা যে আমাদের এক্সিলারেশন কোন দিকে যায় আর ইয়ে কোন দিকে যায়। তাহলে দেখো আমরা বোমটা মারলাম। হয়ে গেল, বোম বের হয় না কেন? দাঁড়াও, বোম মারলাম। দেখো এই বস্তুটার কি হইলো? এই জায়গায় যদি আমরা একটু উম, আচ্ছা, আমরা আরেকবার একটু অন করার চেষ্টা করি। আমরা আরেকটু বেশি বেগ দিই, যেন বেশি দূর পর্যন্ত যাই। তাহলে দেখো আমি 24 ইনিশিয়াল বেগ, এটা কি তার ম্যাক্সিমাম বেগ না? এই বেগে তাকে উপরের দিকে ছুঁড়ে মারছি, বোঝা গেছে? এই বোঝা কি গেছে? যে 24 মিটার পার সেকেন্ড বেগে কামান থেকে কি করছি? গোলা ছুঁড়ে মারছি, ঠিক আছে? কথা বোঝা গেছে? জি ভাই। এখন দেখো, যখন কামানটাকে ছুঁড়ে মারছি, উম, যখন কামানটাকে ছুঁড়ে মারছি, দেখো এই জায়গাতে কি কামানের গোলাটা আছে না? এই যে এই জায়গাতে, এই যে এই জায়গাতে কি কামানের গোলাটা আছে না? দেখছো? তার ভিটা আসলে কি উপরের দিকে, আর জিটা কি নিচের দিকে না? হুম। এইবার দেখো, কামানটাকে যদি আমি হচ্ছে আবার অন করি, মানে তার গতিপথটা একটু লক্ষ্য করি, তাহলে দেখো কামানটা উপরে উঠতেছে, জি কিন্তু সবসময় অল টাইম নিচের দিকে কনস্ট্যান্ট। বেগ আস্তে আস্তে কমতে 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 আবার যখন ম্যাক্সিমাম পয়েন্টে গেল, এই যে এটা কি তার ম্যাক্সিমাম পয়েন্টটা? ম্যাক্সিমাম পয়েন্টে গেল। সেই ম্যাক্সিমাম পয়েন্টে যাওয়ার পরে এই যে এগুলো যদি মিশে দিই, তাহলে এটা কি তার ম্যাক্সিমাম পয়েন্ট না? এই যে এটা, এখানে এসে তার ভি কত হয়ে গেল? 0। জি কিন্তু তখনও ছিল কি নিচের দিকে। এরপর আস্তে 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 ভি বাড়তে 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 আবার যখন এখানে এসে পৌঁছালো, ওকে ছুঁড়ে মারছিলাম 24 মিটার পার সেকেন্ড বেগে। ও আবার যখন নিচে নামবে, তখন ওর বেগ কত থাকবে? এখানে এই বিন্দুতে 24 মিটার পার সেকেন্ড। আবার 24ই থাকবে। কথা কি বুঝছো? অর্থাৎ যেই বেগে আমি ছুঁড়ে মারবো, আবার যখন সে নিচে ফিরে আসবে, তখন তার কি হবে? সেম ভেলোসিটিতেই এসে পড়বে। ক্লিয়ার? কথা বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কাহিনী। তাহলে আমাদের কিছু শর্টকাট পদ্ধতি আমরা কি করতে পারি? হিসাব করতে পারি, তাই না? তো শর্টকাট পদ্ধতির মধ্যে একটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম হাইটের জন্য। তো ম্যাক্সিমাম হাইটের জন্য আমরা এই সূত্র থেকে ডেরিভেশন করতে পারি, ভি স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার মাইনাস 2 জিএইচ। কেননা আমরা বস্তুটাকে ছুঁড়ে মারছে কি এখন উপরের দিকে, তাহলে উপরের দিকে ছুঁড়ে মারলে ত্বরণের দিক কি হবে? ভি এর উল্টা না? মানে ভি এদিকে কাজ করতেছে, জি এদিকে কাজ করতেছে। তো আপসাইডকে যদি তুমি
পজিটিভ ধরো, নিচের অংশ কি কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। তাহলে এখান থেকে ভি এর মান ম্যাক্সিমাম হাইটে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি কি ই স্কয়ার ইজ ইকাল টু 2gh। তাহলে সেখান থেকে এইচ ইজ ইকাল টু কি ইউ স্কয়ার ভাগ 2g। এটাকেই আমরা কি বলি? ম্যাক্সিমাম হাইট। তার মানে এইচ ইজ ইকাল টু আমরা বলতে পারি কি ইউ স্কয়ার ভাগ 2g। তাহলে কখনো যদি আমাকে বলে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে ছুঁড়ে মারা হলো, সেটা সর্বোচ্চ কত বিন্দুতে পৌঁছাবে আমরা কি বের করতে পারবো না? পারবো তো, রাইট? পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে উত্থান কাল। উত্থান কাল বলতে কি বোঝায়? যে একটা বস্তুকে ছুঁড়ে মারলে সে এই উপরে উঠতে, ম্যাক্সিমাম হাইট পর্যন্ত পৌঁছাতে তার যতটুকু টাইম লাগবে সেটাকে কি বলা হবে? উত্থান কাল। তাহলে দেখো আমাদের ছিল কি, যে আমাদের আহ ছিল হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি। তাহলে এখানে ভি এর মান কত? 0, ম্যাক্সিমাম হাইটে। তার মানে আমরা বলতে পারি কি ইউ ইজিক্যাল টু জিটি। তাহলে টি ইজিক্যাল টু কি হবে? ইউ ভাগ জি। তাহলে এই টি ইজিক্যাল টু ইউ ভাগ জি এটা কি বলো দেখি? আমাদের উত্থান কাল না? জি ভাই। আবার দেখো এই বস্তুটা এইখানে আছে, তখন তার ইউ কি? 0। আর ভি কি হচ্ছে? নিচের দিকে হচ্ছে। জিউ কি হচ্ছে? নিচের দিকে হচ্ছে। এখন যদি আমি পতনকাল বিবেচনা করি, তাহলে এই সেম সূত্রে ইউ ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি, তাহলে ইউটা কি হয়ে যাবে? 0। আর এটা কি হয়ে যাবে? প্লাস জিটি, কেননা এখন নিচের দিকে আসতেছে সে। ভি ইউ এবং জিটি সবার, জি সবার দিক কি নিচের দিকে। তাহলে আমরা বলতে পারি আমাদের হচ্ছে এইখান থেকে যদি আমাদের সূত্র ডেরাইভ করতে হয়, তাহলে এই ভিটাও কি হবে? ইউ এর সমান হবে না সর্বনিম্ন বিন্দুতে? তাহলে সেই হিসাবেও দেখবা টি ইজিক্যাল টু কি আসে? ভিউ ভাগ, সরি, আমাদের টি ইজিক্যাল টু আসে কি ভি ভাগ জি। আর ভি আর ইউ কি সেম জিনিস, তার মানে ইউ ভাগ জি আসে। কথা কি বুঝছো? তাহলে এটা কি হয়? পতনকাল। এখন উত্থানকাল আর পতনকাল দুইটাই কি সেম না? এখন আমাকে যদি বলতো উত্থান পতনকাল কত, অর্থাৎ একটা বস্তুকে ছুঁড়ে মারা হলো, আবার হচ্ছে সে মাটিতে এসে পৌঁছাবে কতক্ষণ সময় পরে, যেটাকে আমরা কি বলতে পারি? তার উড্ডয়ন কাল বা ফ্লাইট টাইম, অর্থাৎ সে বাতাসে থাকছে সে কতক্ষণ, সেটা কি হবে? এই দুইটার যোগফল। তার মানে কত? টি ইউ Probability। ভাগ জি। এটাকে বলা হয় বড় হাতের টি। ঠিক আছে? তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা মোটামুটি একটু হলো কাজ করব, রাইট? আচ্ছা, এখান থেকে অনেক টাইপের ম্যাথ আসতে পারে, আমরা আস্তে আস্তে দেখবো। এখানে সব সূত্রগুলো আর কি লেখা আছে, উড্ডয়ন কাল হাবিজাবি জিনিসগুলো সূত্রগুলো লেখা আছে। তা আমাদের হচ্ছে অনেকগুলো সূত্র, মানে অনেকগুলো ম্যাথ আমরা করব নেক্সট টাইমে যখন ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব, করার চেষ্টা করব। এখন আমরা জাস্ট সহজ কিছু ম্যাথ দেখার চেষ্টা করি। ধরো এই ম্যাথের কনসেপ্টটা আমাদের একটু কাজে লাগবে। বলছে কি একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড উপরে ছুঁড়ে মারা হলো, বস্তুটি 20 মিটার উচ্চতাতে কত সেকেন্ডে দেখা যাবে? বের করা যাবে কি? এটা কি করতে পারবা? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে কি আর কেমনে হবে? ও পারবা এটা বের করতে? দেখি ভাই। এটা কি ইজি ভাই দেয়া আছে? ভাই এটা কি সমীকরণ, ওই যে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি স্কোয়ার, ওইটা দিয়ে সমীকরণ বের করে তারপর করা লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন। আর আপনি বলছিলেন আপনার বেবি ভেক্টরে কিছু সমস্যা আছে, আপনি পরে আর আমাকে ভেক্টরের সমস্যাগুলো দেন নাই। ভাই আজকে পাঠাবো। এই সূত্র বসাইলেই হবে। টি এর ভ্যালু কত আসতেছে বলো দেখি? ভাই দুইটা মান আসছে, একটা হচ্ছে 2.32, আর একটা 1.75। আচ্ছা, একটা হচ্ছে 1.75 আর একটা কত? 2.32। 32। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এই দুইটা কেন মান আসলো? ভাই টির উপর স্কোয়ার এই জন্য। সাবাস, একটা উনি কনসেপ্ট বলছে যে ভাই টি এর উপর স্কোয়ার, তার মানে কি এটা একটা দ্বিঘাতী সমীকরণ। দ্বিঘাতী সমীকরণে তো দুইটা মূল আসবে, রাইট? জি ভাই। তাহলে
কিন্তু একটা বস্তু একই টাইমে কেমনে দুইটা, মানে একটা বস্তু দুইটা ভিন্ন টাইমে কিভাবে একই অবস্থানে থাকে? ভাই একবার হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার ওই পর আবার 20 মিটার উচ্চতা। সাবাস। তার মানে একটা বস্তুর যদি এইটা হয় হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বা এইচ ম্যাক্স, তাহলে আমাদের এই 20 মিটারটা কোথায়? এইখানে। অর্থাৎ সে যাওয়ার সময় একবার 20 মিটারকে টাচ করবে, আবার ঘুরে এসে এখানে থাকার সময় কি করবে? আরেকবার 20 মিটারকে টাচ করবে। তার মানে টি এর মান কয়টা হবে? দুইটা হবে না? কথা কি বোঝা গেছে? জি ভাই। বোঝা গেছে। কিন্তু আমি এখন একটা খুবই ভয়ঙ্কর প্রশ্ন করব। সেই ভয়ঙ্কর প্রশ্নটা হচ্ছে, ভাইরে এইখানে তো তুমি সবসময় মাইনাস জিটি স্কোয়ার দিচ্ছ, দেন দুইটা ভ্যালু কেমনে অ্যাকুরেটলি বের হচ্ছে? নিচের সময় নামার সময় নাই প্লাস হাফ জিটি স্কোয়ার হওয়ার কথা না? নিচের সময় যখন হচ্ছে তখন তো প্লাস জিটি স্কোয়ার হওয়ার কথা, তাও কেন অ্যাকুরেটলি বের হচ্ছে? আমার কথা কি বোঝা গেছে? সময় ওই যে বেগ যেটা ওইটা না নেগেটিভ হয়ে যাচ্ছে আবার। গুড, আপনি ধরতে পারছেন। সেটা হচ্ছে আমরা ভেক্টর কম্পোনেন্ট নিয়ে সবসময় চিন্তা করব। এই ইউটা কি উপরের দিকে না? আর এই জিটা কি নিচের দিকে না? মানে একটা জি বস্তুর ভাই। ক্ষেত্রে জি সবসময় নিচে, ইউ সবসময় উপরে। অর্থাৎ আমি যে ইউ এর মানটা ইনপুট দিচ্ছি সেটা কিন্তু উপরের দিকেই। এবং যখন আমার আরবিটারিলি এইচ ম্যাক্সে পৌঁছাই যাচ্ছে, তখন আবার ইউ নিচের দিকে হয়ে যাচ্ছে, কিন্তু আমি ইউ তো দিছিলাম পজিটিভ। তো ওই গুজামিল করে দুইটা কি হচ্ছে? সেম হয়ে যাচ্ছে। তাহলে ভেক্টর কম্পোনেন্ট নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের আরবিটারিলি এইরকম চিন্তা করার কোনো দরকার নাই। আমরা এরপর ক্রাশের ক্ষেত্রে অনেকগুলো কেস দেখব, যখন আমাদের নির্দিষ্ট একটা হাইট দরকার হবে, সেইখানে আর কি ওই পয়েন্টে যায় ইউ আর জি কোন দিকে কাজ করতেছে সেটা আমার দরকার নাই। আমার ইনিশিয়ালি আমি ইউ আর জি এর দিকটা ঠিক মতো ইনপুট দিলেই হইলো। তারপরে কি আমাদের হাইটটা এমনি আরবিট্রারিলি সে ঠিক মতো বের করে দিবে। কথা কি বুঝছেন? মানে অ্যাকুরেটলি ফার্স্ট ভেক্টরটা ইনপুট দিলে তারপর পরন্ত বস্তুর ক্ষেত্রে সেটা যেই দিকেই যাক না কেন, সেটা কি হবে? অটোমেটিক্যালি আসলে ঠিক হয়ে যাবে ওই সমীকরণ দিয়ে। এখানে আলাদা করে চিন্তা ভাবনা করার কিছু নাই। আচ্ছা, এখন আসেন আমরা হচ্ছে প্রাসের কিছু কনসেপ্ট হ্যাঁ, ডেভেলপ বুঝছেন করব। ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই বলো। আমি আপনাকে যে আমি ভি স্কোয়ার স্কোয়ার থেকে ইউ স্কোয়ার মাইনাস টু দিয়ে এখান থেকে ভি যদি বের করি, আবার ভি স্কোয়ার টু ইউ মাইনাস থ্রি তে এখান থেকে টি যদি করতে বের পারো। করি তাহলে আসছে কর- ওয়ান। বলে টি এর মান আসছে 1.75। হ্যাঁ, 1.75 তো একটা হইলই। আরেকটা টি এর মান কত আসছে? আমরা ফার্স্টে তো আমি ভি বের করলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে তারপরে ওই ভি ইকুয়াল টু ইউ মাইনাস থ্রি থেকে এখান থেকে টি এর মান বের করছি, এখান থেকে 1.75 আসছে। আর যদি এই সূত্র বসাই তাহলে তো দুইটা মান আসছে কোনটা থেকে। তুমি তুমি কি বললা আর একটু স্পষ্ট করে আমাকে একটু বলো তো। তাহমিদ, আমি বুঝতে পারিনি আসলে। আচ্ছা ভাইয়া, মানে এই যে আমি ফার্স্টে যেটা বললাম যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ থেকে টি এর মানটা আমি বের করলাম ফার্স্টে, তারপরে ইজ ইকুয়াল টু ইউ মাইনাস থ্রি থেকে টি এর মানটা বের করছি। টি এর মানটা আসছে 1.75। আচ্ছা, টি এর মানটাই আসতেছে হচ্ছে 1.75। হ্যাঁ, তুমি যদি তুমি ভি বলতে ইকুয়াল চাচ্ছ টু ইউ ভি মাইনাস, স্কয়ার ইজ ইকাল টু ইউ স্কয়ার মাইনাস টু জিএস। ঠিক আছে, এখান থেকে তুমি কি বের করছো? এখান থেকে তুমি ভি এর মান বের করছো। হ্যাঁ এইচ এর মানটা কত দিছো? নিচের মধ্যে দিয়েছি 20। 20 মিটার। হ্যাঁ, এইচ এর মান 20 দিছো। তা আচ্ছা, 20 দিলা তো, হ্যাঁ, সেখান থেকে যেই টি এর মান বেরোবে তারপর ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। আচ্ছা বলো তো, এটা কিসের ভি বের করলা তুমি? 20 মিটার উচ্চতায় তুমি ভেলোসিটি বের করলা না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেখান থেকে তো টি এর মান বের করলে 1.75 হবে। ঠিকই তো আছে। আমরা বলতেছি যে এটা কি গ্রহণযোগ্য? হ্যাঁ হ্যাঁ, এটা গ্রহণযোগ্য, কিন্তু তুমি তো আরেকটা টি এখান থেকে পাবা না। আরেকটা টি কনসিডার করতে গেলে তোমাকে কি করতে হবে জানো? এইচ বের করো। এইচ এর মান কত হয় বলো দেখি? এইচ এর মান কত হয়? ইউ স্কয়ার ভাগ টু জি না? ভি স্কোয়ার বাই টু জি, হ্যাঁ। এখান থেকে বড় হাতের এইচ এর মান কত আসতেছে?
20.4। কত? 19 দশমিক 20.4। তিন বিশ দশমিক দশমিক চার 20.4 আসতেছে, তাই তো? এত মিটার জি আসতেছে, রাইট? আচ্ছা, আসলো। জি। এখন আর আমাদের টি এর মান কত আসতেছে? সরি, শুধুমাত্র উড্ডয়নকাল বের করো। সেই ইর মান কত আসতেছে? ইউ ভাগ জি না? সেটার মান কত আসে? উড্ডয়নকাল কত আসে? 2.04। 2.0405। টু পয়েন্ট জিরো জিরো ফোর ফোর 2.04 সেকেন্ড। আচ্ছা, এতটুকু হইলো। এখন দেখো, এই এই বস্তুটা এইখানে এসে পৌঁছাইলো, এটা হচ্ছে তার এইচ ম্যাক্স। এবার কি সে আবার নিচে নামা শুরু করবে না? তাহলে ভূমি হতে 20 মিটার উচ্চতা, তাহলে এতটুকু উচ্চতা কত? 0.4 মিটার না? যতটুকু তাকে এবার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে আবার পৌঁছাতে হবে, জি ভাই। রাইট? তাহলে এখন আমাদের চিন্তা করতে হবে 0.4 মানে এই বিন্দুতে তার ইউ এর মান কত? 0। এই বিন্দুতে তার জি জি আছে 9.8। আর এই বিন্দুতে তার হাইট দেওয়া আছে কত? 0.4 মিটার। এখন তার আমার বের করতে হবে কত? টি টু এর মান কত? তাহলে টি টু এর মান আমি বের করব কোন সূত্র দিয়ে? প্লাস মাইনাস প্লাস হাফ জিরো স্কয়ার। এইচ ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ জেটি স্কোয়ার। তাহলে এইচ ইজ ইকাল টু হাফ অফ জিটি স্কোয়ার, টি টু স্কোয়ার। তাহলে টি টু ইজ ইকাল টু কি হয়? 2 × এইচ ভাগ জি, রাইট? রুট ওভার, এমন না? এটার মান কত আসে? টি টুর মান কত আসে? 0.28। 0.28 সেকেন্ড। এখন দেখো এই দুইটা আবার যোগ করো, টি1 প্লাস টি টু। জি ভাই, সেম আসে 2.0। তাহলে 2.32 না? এবার কি জি বুঝছো ভাই। যে আরেকটা মান বের করতে হবে কিভাবে? ম্যানুয়ালি, ডিরেক্টলি জি এই ভাইয়া। সূত্র দিলে এই দুইটা বের হবে। আর যদি তুমি ওই সর্বোচ্চ হাইট চিন্তা করে আবার নিচের হাইট চিন্তা করো, তাহলে এভাবে আসবে। আচ্ছা, ঠিক আছে, আসো আমরা হচ্ছে নেক্সট আরেকটা ম্যাথ করলে আমার মনে হয় আরেকটা ম্যাথ তোমাদের করাই, যদিও আমি ভাবছিলাম যে এটা একটু আরেকটু পরে করাবো আর কি। আচ্ছা, তো আমাদের বলছে যে একটা বেলুন আছে। জুল ভার্নের উপন্যাস পড়ছো কেউ? জুল ভার্ন জুল ভার্নের উপন্যাস পড়ো নাই কেউ? জুল ভার্ন, জুল ভার্নের নামই শোনোনি কেউ? আল্লাহ! যাই হোক, জুল ভার্ন খুবই সেরা সেরা তোমার হচ্ছে তোমার বই আছে, বিশেষ করে হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনীর। ঠিক আছে? তো জুল ভার্নকে অন্যতম সেরা বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক বলা হয়। আমার মামির বিয়েতে যত সম্ভব হচ্ছে জুল ভার্নের বই আমার আম্মু দিয়েছিল। পরে ওই বইটা আবার আমি নিয়ে এসে পড়ছিলাম পুরোটাই। আমার এখনো মনে আছে, সাবমেরিন নিয়ে লিখছিল, ক্যাপ্টেন নিমোর গল্প। তো ওইখানে একটা গল্প ছিল, ওই গল্পে তোমার কিছু প্রিজনার থাকে, তারা বেলুনের উপর চড়ে তোমার জেলখানা থেকে পালায়। কথা কি বুঝতে পারছো? তো ধরো, এই যে বেলুনের উপর উঠে যে আকাশে ভ্রমণ করা যায়, তেমন একটা বেলুন আছে। সেই বেলুন হচ্ছে তোমার ভূমি থেকে আছে হচ্ছে আহ সেই বেলুনটা ভূমি থেকে আছে হচ্ছে কত মিটার উচ্চতায়? ধরো 390 মিটার উচ্চতায় আছে। ঠিক আছে? 390 মিটার উচ্চতায় আছে। এখন বলছে যে যখন সেই বস্তুটা, এই বেলুনটা ঊর্ধ্বমুখী অবস্থায় ছিল, তার মানে কি, তার একটা বেগ কি ছিল? উপরের দিকে ছিল, ইউ ছিল। এমন একটা সময় সেই ঠিক ছিল। বেলুন থেকে একটা বস্তুকে নিচের দিকে ফেলে দেওয়া হলো। সেই বস্তুটা ভূমিতে হিট করতে টাইম লাগে হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড। তাহলে আমাদের জিজ্ঞেস করছে বেলুনটা কত ঊর্ধ্বমুখী বেগে ছিল। প্রশ্ন কি বোঝা গেছে? একটা বেলুন ঊর্ধ্বমুখী ইউ বেগে থাকা অবস্থায় যখন সে 390 মিটার উচ্চতায় ছিল ভূমি থেকে, তখন তার বেগ ছিল উপরের দিকে ইউ। সেই সময় সেই বেলুন থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হলো, যা ভূমিতে টাচ করছে 10 সেকেন্ড পরে। এখন তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে বেলুনটা কত ঊর্ধ্বমুখী বেগে ছিল? পারা যাবে? এটা মনে হয় আমি করাইছিলাম তোমাদের এনডিসি কোর্সের টাইমে। জি ভাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র কি? আমাদের এইচ দেয়া আছে, তাই না? ইউ বের করতে হবে।
হ্যাঁ। আর আমাদের কি আছে, টি দেওয়া আছে 10 সেকেন্ড। আমি সবসময় এগুলো লিখে নিই কেন, আমরা দেখবো মিসিং কোনটা, তাই না? তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কারণ আমাদের জি জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তা দেখো মিসিং কোনটা বলো দেখি। ভি মিসিং। তাহলে ভি আলা কোনো সূত্র ইউজ করা যাবে না। তাহলে ভি আলা সূত্র নাই কোনটা, এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি জিটি স্কোয়ার। এখন দেখো ইউ এর মানটা কি তুমি পজিটিভ ইনপুট দিবা নাকি নেগেটিভ ইনপুট দিবা? পজিটিভ। অবশ্যই নেগেটিভ, কেননা আমার নেগেটিভ। জি আমি ধরবো কি নিচের দিকে পজিটিভ। যদি জি আমি ভাই। জি কে পজিটিভ ধরি তাহলে ইউ কে কি ধরতে হবে, নেগেটিভ। এর কারণ কি, আপনি যখন এই বেলুন থেকে বস্তুটাকে ফেলে দিচ্ছেন তখন ওই বস্তুটার ইনিশিয়াল জড়তাও কি থাকবে, উপরের দিকে না? জি ভাই। জি অবশ্যই ভাই তার আছে। ইনার্শিয়া থাকবে কি উপরের দিকে। যেমন একটা বাস থেকে ধরেন লাফ দিচ্ছেন, একটা বাস থেকে লাফ দিলে আপনার ইনার্শিয়া কি থাকবে, বাসের ইনার্শিয়ার সমান না? মানে একটা বাস যেটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, সেখান থেকে আপনি লাফ দিচ্ছেন, যদিও এমন লাফ দেওয়া যায় না, 10 মিটার পার সেকেন্ড মানে অনেক বেশি গতি। তো যাই হোক, তারপরে ধরে নেন লাফ দিছেন, তাহলে সেই মোমেন্টে কি হবে, আপনার ভেলোসিটি যা হবে আর বাসের ভেলোসিটি যা হবে যদি সেম সেম। না হয় তাহলে আপনি মাটিতে রাস্তায় উষ্ঠা খায় পড়বেন না? জি ভাই। জি ভাই। সেম কথা, বেলুন থেকেও যখন কোনো বস্তুকে ফেলে দেওয়া হবে তখন তার ইনিশিয়াল ভেলোসিটি থাকবে তার ইনার্শিয়ার সমান, অর্থাৎ উপরের দিকে ইউ। তাহলে উপরের দিকের বেগগুলোকে যদি আমি মাইনাস ধরে নিই, কারণ আমাদের দূরত্ব সরণ হচ্ছে নিচের দিকে, আমাদের জি হচ্ছে নিচের দিকে, তাহলে আমি ইউটাকে কি ধরতে পারি, উপরের দিকে মাইনাস ধরতে পারি। তাহলে আমি যখন এখানে সূত্র বসাবো সে তখন কি হবে, 390 ইজিক্যাল টু মাইনাস ইউ এর মান কত বসাবো, ইউ এর মান ইউই বসাবো, মাইনাস ইউ বসাবো, আর ইন্টু টি তার মানে 10 প্লাস হাফ অফ জি 9.8 ইন্টু 10 স্কোয়ার। তাহলে কত আসে ইউ এর মান? এই যে 10। 10 আসে, তাহলে 10 মিটার পার সেকেন্ড। বোঝা কি গেছে? তাহলে আমাদের কিন্তু এই প্লাস মাইনাসটা ভাইয়া, একটু, হ্যাঁ 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 বলো। না আপনি বলতে মানে বললেই হতো যে হচ্ছে আগের যে 2 অধ্যায়ের ক্লাসটা দেখে দেখে আসলে তো অনেক আগে যেতাম। হ্যাঁ হ্যাঁ সেটা তো এগুলো তো মানে আগাতাই। এসএসসি করে করে ফেলতে। হ্যাঁ হ্যাঁ, তো সেটা তো বলেছিলামই, 2 অধ্যায়ের ক্লাস দেখে আসবা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা মোটামুটি কিন্তু একটু কনসেপ্ট বিল্ড আপ করতে পারছি। এখন আসেন আমরা যেটা টপিকে আসব, সেটা হচ্ছে একদম নতুন টপিক, সেটা হচ্ছে প্রাস। এতক্ষণ ধরে আমরা কি সব একমাত্রিক গতি নিয়ে আলোচনা করছিলাম না? জি ভাই। অর্থাৎ হয় এক্স এক্সিস বরাবর একমাত্রিক ছিল অথবা ওয়াই এক্সিস বরাবর একমাত্রিক ছিল। এটাকে আমরা বলছিলাম সরল রেখায় একটা কণার গতি, আর আরেকটা কি বলছিলাম, পড়ন্ত বস্তুর গতি, রাইট? এই দুইটা নিয়ে আলোচনা করছিলাম, রাইট? জি ভাই। এখন একটা জিনিস মনে রাখো, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। কার জন্য? অ্যাডমিশন। এখান থেকে মারাত্মক কঠিন কঠিন প্রশ্ন করবে, এবং আমরা সেই কঠিন কঠিন প্রশ্নগুলো নেক্সট যেই ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা ফেস করব, নেক্সট ক্লাস বা তারপরের ক্লাসে ফেস করব। এইখান থেকে খুবই জটিল জটিল বিভিন্ন রকম ভাবে ঘুরাবে, ঘুরায় ঘুরায় আমাদের কোথায় দিবে, অ্যাডমিশনে কোশ্চেন আসবে। ঠিক আছে? আর আমরা এখন যে গতি নিয়ে আলোচনা করব সেটা কি দ্বিমাত্রিক, অর্থাৎ আমাদের প্রাসের সাইড যেটা, যেটাকে আমরা প্রজেক্টাইল মোশন বা প্রাস বলি। তো এই যে যে প্রজেক্টাইল মোশন বা প্রাস, এইটা নিয়ে আমাদের এখন বিস্তারিত আলোচনা হবে। এবং এই যে যে প্রাস আছে, এই প্রাসটা খুবই গুরুত্বপূর্ণ। কার জন্য বলো দেখি? সিকিউ এর জন্য। কার জন্য? সিকিউ। কোথাকার সিকিউ? বোর্ড সিকিউ। ওকে। তাহলে বোর্ড সিকিউতে কোশ্চেন আসবে কোথা থেকে, এই একমাত্রিক গতি থেকে কিন্তু আসবে না, আসবে কোথা থেকে, দ্বিমাত্রিক গতি থেকে। এর একটা কারণও আছে। একমাত্রিক এই গতিগুলোর ম্যাথ খুব সহজে ট্রিক্স খাটায় বের করা যায়, অর্থাৎ এত ক্যালকুলেটর টেপা লাগে না, যার কারণে এটা অ্যাডমিশনে খুবই হট টপিক। আর এই দ্বিমাত্রিক গতিগুলো বের করতে বেশ টাইম দেওয়া লাগে, মানে 5 মিনিট 10 মিনিট টাইম লাগে। এই কারণে এগুলো বোর্ড সিকিউতে আসে, অ্যাডমিশনে আসে না। তাহলে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে এখন আমাদের কয় এক্সিস বরাবর সেই বস্তুটা ভ্রমণ করবে? দুই অক্ষ। 2 অক্ষ বরাবরই বস্তুটা ভ্রমণ করবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বলছিলাম একটা বস্তুকে বল প্রয়োগ করা হয়েছে এক্স এক্সিস বরাবর, অথবা বস্তুটা ছুরি মারি হয়েছে ওয়াই এক্সিস বরাবর।
কিন্তু বস্তুটা কি সবসময় আমরা উলম্ব ভাবে ছুরি মারছিলাম না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে? জি ভাই। কিন্তু এরকম কি কারো ছুরি মারতে দেখিছো? ধরো না ভাই। ব্যাট দিয়ে বলে আঘাত করছে, একদম উপরের দিকে কেউ ছুরি মারে, তাহলে তো নিচে এসে না ভাই। ক্যাচ হবে। এরকম কিন্তু ঘটনা ঘটে, যেরকম কালকে তাওহিদ হৃদয় এরকম একটা ছয় মারলো না উপরের দিকে, সোজা উপরের দিকে। তো বাংলাদেশের ক্রিকেটাররা এরকম ধরো তোমার ক্যাচ তুলে, কিন্তু অন্য দেশের ক্রিকেটাররা কি করে, একটা নির্দিষ্ট কোণে বলকে ছুরি মারে। তাহলে ধরো যখন একটা বস্তুকে তুমি থেটা কোণে ছুঁড়ে মারবা, রাইট, তাহলে তার বেগটা কি দিবা, সেটা কোণে ছুঁড়ে মারবা, তখন সেই বস্তুটার গতিটা দেখতে কেমন হয়? আমরা ফুটবলের ক্ষেত্রে দেখছি বা ক্রিকেট বলের ক্ষেত্রে ক্ষেত্রে দেখছি, তাহলে সেই বস্তুটার গতি কেমন হয়, এমন হয় না? জি ভাই। এইটাকেই আমরা এখন বলবো কি হ্রাস। অর্থাৎ কোন একটা বস্তুকে যদি আনুভূমিকের সাথে বা উলম্বের সাথে থেটা কোণে বা কোন একটা নির্দিষ্ট কোণে তুমি ছুঁড়ে মারো, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা প্রাস বলবো। তাহলে এটার সংজ্ঞাটা কেমন হবে? বলা হয়েছে যে এগুলো বইয়ে খুব সংজ্ঞা দেয়া আছে ভালো মতো, বুঝছো? তা আমি এখন এত কিছু লিখে দিলে পরে দেখা যাবে যে তোমরা বই খুলি পড়ছো না। এই কারণে আমি বলি দিচ্ছি সংজ্ঞা কি বলা আছে, তারপর নিজেরা বই থেকে পড়ে নিবা। প্রত্যেকটা বইয়ে খুব সুন্দর মতো দেয়া আছে। তাহলে প্রাস জিনিসটা কি? বলা হচ্ছে কোন একটা বস্তুকে যদি আনুভূমিকের সাথে তির্যক ভাবে উলম্ব তলে শূন্যে নিক্ষেপ করা হয়, তাহলে তাকে প্রক্ষেপক বা প্রাস বা প্রজেক্টাইল বলে। ঠিক আছে? তাহলে এখানে ইম্পর্টেন্ট জিনিস কি কি? এক হচ্ছে তির্যক ভাবে যখন আমরা ছুঁড়ে মারবো, দুই হচ্ছে উলম্ব তলে মানে উপরের দিকে ছুঁড়ে মারবো, আর তিন কি শূন্যে নিক্ষেপ করা হবে। তার মানে এখানে কি আমাদের কোনো ফ্রিকশন বা ড্র্যাগ ফোর্স আছে? নাই। ড্র্যাগ ফোর্স জিনিসটা কি? বাতাস যখন দুই সাইড দিয়ে চাপ দিয়ে একটা বস্তুকে থামানোর চেষ্টা করে, এটাকে বলা হয় কি ড্র্যাগ ফোর্স। তাহলে যদি আমরা বাতাসকে কনসিডার না করি, তাহলে কি কোনো ড্র্যাগ ফোর্স আছে সেখানে? উত্তর হচ্ছে নাই। তাহলে এইরকম আমরা প্রত্যেকটা জিনিস দেখছি। নিক্ষিপ্ত যে কোনো একটা, ওই যে তোমার নিক্ষিপ্ত কি জানো, ফলার কি ছুঁড়ে মারে, বর্ষা ছুঁড়ে মারে, ক্ষেপণাস্ত্র, বুলেট, কামান সবকিছুই কি হয়, এই প্রজেক্টাইল পদ্ধতিতে যায়। তাহলে এইটার কিছু কিছু পয়েন্ট নিয়ে আমরা আগে একটু জেনে নিয়ে আসো। এই যে যেখান থেকে তুমি ছুঁড়ে মারতেছো, হ্যাঁ বলো। এখানে কি বাংলাদেশের আমি কনসিডার করবো? বুঝিনি তোমার কথা। বাংলাদেশের দিক থেকে কনসিডার করবো এখানে? কাকে কনসিডার করব? বাতাসের বেগ। বাতাসের বেগ? বাতাসই তো কনসিডার করছি না, বাতাসের বেগ আসবে কোথার থেকে? বাতাসই তো নাই। ধরে নিলাম কি ওই যে শূন্যে নিক্ষেপ করা হলো, বুঝছো? ড্র্যাগ ফোর্স হলে সেটা তো ভিন্ন ওয়েতে আগাবে, ওটা তিন এক্সিস বরাবর কাজ করবে। বাতাস কি বল বরাবর কাজ করে? বাতাস তো পার্শ্ব বরাবরও তাকে চাপ দিবে, তখন ওইটা ত্রিমাত্রিক গতি হয়ে যাবে, বুঝছো? ওইটা নিয়ে তোমাদের আলোচনা নাই, ওটা নিয়ে আমরা আলোচনাও করব না। ঠিক আছে? আচ্ছা, এখন আসো তাহলে যেই বিন্দু থেকে এই বস্তুটাকে ছুঁড়ে মারা হলো সেটাকে আমরা কি বলবো? প্রক্ষেপ বিন্দু। এবং ইংরেজিতে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে পয়েন্ট অফ প্রজেকশন। পয়েন্ট অফ প্রজেকশন। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয় কথা, আমরা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে তাকে ছুঁড়ে মারলাম না, ভি ভেলোসিটিতে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্রক্ষেপ বেগ। প্রক্ষেপ বেগ, অথবা কি বলা হয়? বলা হয় হচ্ছে ভেলোসিটি অফ প্রজেকশন। এরপর আমাদের কি আছে? এই অ্যাঙ্গেলটাই আমরা ছুঁড়ে মারলাম না, থেটা অ্যাঙ্গেল, সেটাকে কি বলা হবে? প্রক্ষেপ কোণ, অথবা বলা হবে কি অ্যাঙ্গেল অফ প্রজেকশন। গেল। তারপর আমাদের কি আছে? পতন বিন্দু, অর্থাৎ এ কি একটা নির্দিষ্ট দূরত্বে যায় পড়বে না আনুভূমিক বরাবর? তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো? এই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে পতন বিন্দু। পতন বিন্দু। আচ্ছা, তাহলে পতন বিন্দু এটাকে কি বলা হবে? পয়েন্ট অফ ফলিং। হইল। এখন বলা হচ্ছে তাইলে এ কি একটা আনুভূমিক বরাবর নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো না? অর্থাৎ প্রক্ষেপ বিন্দু এবং পতন বিন্দু, এই দুইটা বিন্দুর যেটা তোমার ডিস্টেন্স, এটাকে কি বলা হবে?
এটাকে বলা হবে হচ্ছে এটাকে বলা হবে হচ্ছে কি প্রক্ষেপ সীমা অথবা আনুভূমিক পাল্লা। তাহলে এটাকে বলা হবে হচ্ছে প্রক্ষেপ সীমা বা আনুভূমিক পাল্লা। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন করি, হ্যাঁ? এটার যদি আমরা প্রমাণ দেখতে পারবো, তোমরা বলো তো কত কোণে ছুঁড়ে মারলে একটা বস্তু সর্বোচ্চ আনুভূমিক পাল্লা দিতে পারে? 45 ডিগ্রি। কেন মনে হচ্ছে 45 ডিগ্রি? 45 ডিগ্রি, ঠিক আছে। তো কেন 45 ডিগ্রি? চিন্তা করে দেখো, যদি 30 ডিগ্রিতে ছুঁড়ে মারো তাহলে বস্তুটা যাবে ঠিকই, কিন্তু ধাপ করে কিছু দূর যাওয়ার পরেই মাটিতে পড়ে যাবে না, আছাড় খাবে না? জি ভাই। আবার 60 ডিগ্রিতে তুমি ছুরি মারিছো, তার মানে বস্তুটা অনেক উপরের দিকে উঠছে, কিন্তু আনুভূমিক বরাবর যাচ্ছে কি কোন, মানে এইরকম একটা গতি হয়ে পড়ে যাচ্ছে। 45 ডিগ্রি হলে আনুভূমিক এবং উল্লম্ব উভয় দিকে সমান দূরত্ব অতিক্রম করে। ও এই জন্য আমাদের 45, উভয় দিকে আসলে সমান দূরত্ব অতিক্রম করে না। কত দূরত্ব অতিক্রম করে সেটা আমরা সেই ম্যাথমেটিক্যাল অনুপাতে জায়গায় যাব, বাট আমরা সেই কমন অনুপাতে। সেন্স, হ্যাঁ হ্যাঁ, আমরা কমন সেন্স অ্যাপ্লাই করলাম। কমন সেন্স অ্যাপ্লাই করে কি বুঝলাম, যে আসলে জিনিসটা কি হয়, 45 ডিগ্রি আসলে হবে, মানে মাঝামাঝি কোন একটা জায়গায় বস্তুটা নিক্ষেপ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আর এই বস্তুটা কি একটা নির্দিষ্ট টাইম ফ্লাইট করলো না? এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে হচ্ছে তার বিচরণ কাল। তার মানে কি বস্তুটা যতক্ষণ হাওয়ায় থাকবে সেটাকে কি বলা হবে? বিচরণ কাল বা টাইম অফ ফ্লাইট। আর আমাদের এই যে যেই বস্তুটা একটা কি হিসাবে যাচ্ছে বলো দেখি, পরাবৃত্তের মতো করে যাচ্ছে না? এই গতিপথটা দেখতে কি একটু পরাবৃত্তের মতো না? এই গতিপথটাকে বলা হয় হচ্ছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, আইইউটি তে দিয়ে দিতে পারে। এই গতিপথকে বলা হয় হচ্ছে ট্র্যাজেক্টরি। এটা আইইউটি তে দিতে পারে। এটাকে কি বলা হয়? ট্র্যাজেক্টরি, ঠিক আছে। আর এই বস্তুটা এখানে যে সর্বোচ্চ হাইটে সে উঠবে, সেই হাইটটাকে কি বলা হয়? ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট। তাহলে আমাদের মোটামুটি সবগুলো ভাইয়া, টার্ন, হ্যাঁ হ্যাঁ বলো। প্রক্ষেপ দিকটা বুঝিনি। প্রক্ষেপ বেগ। প্রক্ষেপ বেগ মানে যেই ভেলোসিটিতে তুমি তির্যক ভাবে একটা বস্তুকে ছুঁড়ে মারতেছো। যেমন তোমাকে বলা হলো 20 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটা বস্তুকে ছুঁড়ে মারতেছো, তাহলে সেটা কি হবে? তার প্রক্ষেপ বেগ, বুঝছো? মানে 30 ডিগ্রি কোণে যে বেগে তোমাকে ছুঁড়ে মারা হবে সেটাকেই বলা হবে প্রক্ষেপ বেগ। আচ্ছা, আসো আমরা ম্যাথমেটিক্যাল জিনিসটা আর একটু বোঝার চেষ্টা করি। আমরা সেম ভাবে ধরো আসলাম, যে একটা বস্তুকে যখন তুমি সামথিং একটা কোণে তুমি ছুঁড়ে মারবা, তখন বলো তো এই বস্তুটার কি এই বেগগুলো বের করা এত সহজ হবে? বা এই আমরা যে বললাম আনুভূমিক পাল্লা অথবা নিক্ষিপ্ত বিন্দু যেই পতন বিন্দুতে পড়বে সেই বিন্দু বের করা, এগুলো কি এতটা সহজ হবে? সহজ হবে না। মানে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে এগুলো কনসিডার করা কি হবে? কঠিন হবে। সব থেকে সহজ উপায় হচ্ছে কি বলো দেখি? আমরা নদী নৌকার ম্যাথ হাবি জাবি অনেক কিছুতে দেখে আসছি যে উপাংশ এরকম ব্যবহার করে ভাই। কম্পোনেন্ট ইউজ করা। সাবাস। যদি কোনো একটা জিনিস দ্বিমাত্রিক ত্রিমাত্রিক থাকে, সেগুলোকে হিসাব করার সব থেকে সহজ উপায় কি? কম্পোনেন্ট ইউজ করা। তো তুমি যেই প্রক্ষেপ বেগ বা যেই বেগে তাকে ছুঁড়ে মারতেছো, এটার কি দুইটা উপাংশ থাকবে না? জি ভাই। একটা উপরের দিকের উপাংশ আর একটা নিচের দিকে উপাংশ। একটাকে আমরা কি বলতে পারি? ভিএক্স, আর একটাকে আমরা কি বলতে পারি? ভিওয়াই। এবং সেটা বের করা কি কোনো কঠিন বিষয় যদি থেটা জানা থাকে? না ভাই, সহজ বিষয়। সহজ বিষয়, কেননা ভিএক্স ইজিক্যাল টু কি হবে? ভি কস থেটা। ভিওয়াই ইজিক্যাল টু কি হবে? ভি সাইন থেটা। তাহলে আমাদের কি কাজটা কি খুবই সহজ হয়ে গেল না? জি ভাই। এখন আমাদের কাছে কিন্তু কাজ সহজ। এখন তুমি দেখো,
ভাই এর যেই দুইটা কম্পোনেন্ট আছে, একটা ভি কস থেটা, একটা ভি সাইন থেটা, তাহলে এই পুরা পথ ব্যাপী এর যে গতিপথ আছে এইখানে কি প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা ভি এক্স ভি ওয়াই থাকবে না? জি ভাই। এই বাকিরা কি বুঝতে পারছো? প্রত্যেকটা বিন্দুতে তার আলাদা আলাদা বেগ, তাহলে প্রত্যেকটা বিন্দুতে কি ভি এক্স ভি ওয়াই আলাদা থাকবে না? জি ভাই। এখন তুমি বলো, এই যে যে প্রত্যেকটা বিন্দুতে ভিএক্স ভিওয়াই আলাদা আলাদা হবে, সেটা কিভাবে হবে? সেটা আমরা পাবো কি সমীকরণের মাধ্যমে। এখন আমাদের সেই সমীকরণে ফোকাস দিতে হবে। আমরা এইটা বুঝলাম যে যে কোন একটা বিন্দুতে তুমি যেখানে ছুরি মারিছো সেটাও কি একটা ভি, সেখানেও এই বস্তুর কি আছে ভিএক্স ভিওয়াই আছে। মানে ধরো ভিএক্স ওয়ান ভিওয়াই ওয়ান, এরকম আমরা কনসিডার করলাম। এটা টু, এটা টু, এটা থ্রি, এটা থ্রি, এটা ফোর, এটা ফোর, এরকম করে চেঞ্জ হয়েছে না? আর এখানে এসে তো জিরোই হয়ে গেছে পড়ার পরে। মানে আচ্ছা জিরো হয়নি, এখানে ম্যাক্সিমাম আবার হয়ে যাবে এক। যেই গতিতে আমরা ছুঁড়ে মারছিলাম। এটা তো ডিএক্স ওয়ান। সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ, আমরা উপরের একদম বিন্দুতে একটাই জিরো হবে, সরি। দাঁড়াও আমার আবার গ্রাফিক্স প্যাড একটু। তাহলে আমরা বুঝতে পারছি যে এই প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা ভিএক্স ভিআই আমরা পাবো। এখন আমাদের কাজ কি, এই ভিএক্স ভাই চেঞ্জ হবে কেমনে সেটার সমীকরণ বের করা। তাহলে আমাদের জন্য সহজ। কথা কি ভুল বললাম না কি বললাম? ঠিক বলছি না? আচ্ছা, এখন তাইলে তুমি কনসিডার করো যে এই বস্তুটা যে পড়তেছে, এই যে ভিএক্সটা যে যার আছে ভি কস থেটা, এটাকে কি কেউ ম্যানিপুলেট করতেছে? একে কি কেউ বাধা দিচ্ছে? এই আনুভূমিক গতিকে কি কেউ বাধা দিচ্ছে শূন্যে থাকা অবস্থায়? না ভাই, ভি- বাতাসের বাধা তো নাই। ভাই ভি সাইন থেটার কোনো প্রভাবই নাই ভি কস থেটার উপরে। একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, সে ওয়াই এক্সিস বরাবর চলবে। নদী নৌকার ক্ষেত্রে আমরা যেরকম দেখছি না, যে যদি 90 ডিগ্রিতে নৌকা চালাও তাহলে স্রোতের বেগ তার উপর কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে, এক্স এক্সিস এর বেগ? না ভাই। না। তো আমরা আলাদা আলাদা এক্সিস বরাবর কল্পনা করব, এক্স এক্সিস বরাবর একটাই বেগ এখন, সেটা কি ভি কস থেটা। সেটাকে বাধা দিতে পারতো কি বাতাসের বেগ, কিন্তু বা বাতাস, এখানে কি কোনো বাতাস টাতাস কিছু আছে না? আমরা বলছি শূন্যে ছুড়ে মারছি। তাহলে ভি কস থেটাকে বাধা দেওয়ার মতো কি এনিথিং আছে? না ভাই। না। তাহলে ভি কস থেটা কি অনন্তকাল ধরে সমবেগে চলবে না? হ্যাঁ, জি ভাই। শুধু ত্বরণ কাজ করবে না। কোনো ত্বরণ আছে এক্স এক্সিস বরাবর? কি কোনো ত্বরণ আছে? না, কেউ ওয়াই কি এক্সট্রা বল প্রয়োগ করা হচ্ছে? বল তো একটাই প্রয়োগ করতেছেন, শুধুমাত্র প্রক্ষেপ বিন্দুতে, যেটা দিয়ে আপনি ইনিশিয়াল ভেলোসিটি তৈরি করছেন। যখন ইনিশিয়াল ভেলোসিটি তৈরি করছেন তখন আপনি একটা ফোর্স প্রয়োগ করছেন, এবারে তার কোনো ফোর্স আপনি প্রয়োগ করেন নাই পরবর্তীতে গতিপথের মধ্যে, ট্র্যাজেক্টরির মধ্যে। তাহলে আমরা বুঝতে পারতেছি ভি কস থেটা এইটা একটা সার্টেইন কনস্ট্যান্ট থিং, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কি হচ্ছে সমবেগে এক্স এক্সিস বরাবর সে সমবেগে পরিভ্রমণ করছে। এবং বলটাকে যদি রেখে দেওয়া হয়, সে যদি মহাশূন্যে আজীবন থাকে, তাহলে সে কি হবে ভি কস থেটা দিয়ে সারা জীবন চলতে থাকবে। তাহলে আমরা বলতে পারি না যে ভি এক্স সবসময় সেম। ভাই। কিন্তু তাইলে ভিএক্স যদি সবসময় সেম থাকে, তাহলে এই বরাবর আমরা এই যে যেই আনুভূমিক পাল্লা আর বলছিলাম, এই আর কি ইনফিনিটি হওয়ার কথা না? জি ভাই। কেননা সে আজীবন ধরে চলতে থাকলো, তাহলে আনুভূমিক পাল্লা কি ইনফিনিটি হয় না? জি ভাই। কিন্তু বাস্তবে কি তা হয়? হয় হয় না। না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এর আর সমান সমান কি ভিএক্স ইন্টু টি। টি। কিন্তু এই টিটা কি অনন্তকাল? না। সে কি আজীবন অনন্তকাল থাকে, নাকি একসময় টুপ করে না, আবার মাটিতে পড়ে? মাটিতে পড়ে ভাই। তাহলে এই টিটা কতক্ষণ ধরে টি হবে? যতক্ষণ ধরে সে কি করবে আকাশে ফ্লাইট করবে। অর্থাৎ যতক্ষণ তার ফ্লাইট টাইম, এই টিটা কি হবে ততক্ষণ হবে না? জি ভাই। কথা কি বোঝা গেছে নাকি কোনো ভেজাল আছে? হ্যাঁ, বুঝে গেছে। বোঝা গেছে। তাই এইটা আবার ডিপেন্ড করবে কার উপর? ভি ওয়াই এর উপর। টিটা ডিপেন্ড করবে কার উপর? পিওয়াই। ভি ওয়াই এর উপর। তাহলে আমাদের টিটা কি হবে? টিটা কতটুকু হবে? আমরা জানি
যে আমাদের টিটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে আমাদের টি, এই যে এইচ সমান সমান কি হয়, ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার হয় না? এমন হয় না প্রক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে? ভাইয়া এটা একটা নির্দিষ্ট সময় পর আবার ওয়াইটা নিচের দিকে কাজ করবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এইচটা কি হবে, নিচের দিকে কাজ করবে। আপনার কথা সঠিক, আপনার কথা সঠিক। কিন্তু আমরা ওই যে উত্থান পতন কালের ক্ষেত্রে পড়ছিলাম না, যে আমাদের উত্থান পতন কালের ক্ষেত্রে টি এর মানটা কত হবে? সেম। দুই। টি এর মানটা কত হবে? টি এর মানটা হবে 2u/g না? 2/g। 2u/g। এখন ইউটা কি ইউ? ইউটা কি ইউ? ভাই এখানে নিক্ষেপ করার সময় যে বেগে মারছে ওইটা। ওইটা। তাহলে এইখানকার টি ইউটা আসলে কি, 2 × ভি সাইন থেটা না, জি ভাই। ভাগ জি না? জি ভাই। হুম। তাহলে এইটা যদি 2u/v/সাইন থেটা হয়, এখানকার ভিএক্সটা কি হবে, ভি কস থেটা না? জি ভাই। ইন্টু টি এর মান কত হবে? এখান থেকে টি এর মান কত পেলাম, 2v/সাইন থেটা/জি না? জি ভাই। সাইন থেটা/জি। তাহলে এইখান থেকে দেখেন তো, এখান থেকে আমরা কি পাই? এই যে যে আমাদের হচ্ছে কি পাইলাম, কি পাইলাম আমরা, যে ভি স্কোয়ার পাইলাম ×2 × কস থেটা সাইন থেটা না, জি ভাই। ভাগ জি। এই যে যে 2 × কস থেটা সাইন থেটা, এটাকে বলা হয় হচ্ছে আমাদের, কি বলা হয়, sin 2 θ। এটা ত্রিকোণমিতে যায়, এটা প্রমাণও পাবেন, ঠিক আছে, এটা একটু মনে পাইছি রাখেন। ভাই। ঠিক আছে, এটা একটু মনে রাখেন, এটা ত্রিকোণমিতে আছে, হ্যাঁ, ট্রাইকোণমিতিতে। তাহলে সেখান থেকে আমরা কি জানি, যে 2 cos θ sin θ ইজিক্যাল টু হচ্ছে sin 2 θ। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, v² sin 2 θ/জি। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা কি এখান থেকে আনুভূমিক দূরত্বটা বের করতে পারি না? আবার আমাদের জি উপরের দিকে কতটুকু হাইটে যাবে সেটাও কি আমরা বের করতে পারি না? এইচ ইজিক্যাল টু কি ছিল, এইচ ইজিক্যাল টু ছিল হচ্ছে ইউ² / 2জি। এখন কি আমরা ইউ² বসাতে পারবো না, কত বসাতে হবে ইউ² এর জায়গায়? স্কয়ার। v² বসাতে পারবো নাকি v sin θ² বসাতে পারবো? ভি সাইন থিটা। তাহলে v² sin²2 θ, সরি sin²θ/জি। তাহলে আমরা কি কোন একটা বস্তুকে কোন একটা নির্দিষ্ট বেগ ভিতে ছুঁড়ে মারলাম থেটা কোণে, এটা যদি থেটা আর ভি যদি জানি, তাহলে কি আমরা আনুভূমিক পাল্লা কত হবে, এবং তো আপনার সর্বোচ্চ কত দূর ওয়াই এক্সিস বরাবর সে পরিভ্রমণ করবে, সবই কি আমরা বের করতে পারবো না? ভাই। পারবো। জি ভাই। এখন এইখান থেকে আমাদের একটা জিনিস আছে, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা একটা শিখলাম হচ্ছে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট কোন বরাবর, টুয়ার্ডস ওয়াই এক্সিস, এটা আমরা শিখলাম। আরেকটা জিনিস আমরা কি শিখলাম, আর এর মান দিয়ে আমরা কি শিখলাম, হরিজন্টাল রেঞ্জ কতটুকু হবে, হরাইজন্টাল রেঞ্জ। এখান থেকে আরেকটা জিনিস আমি এখান থেকেই শিখাই দিই। চিন্তা করেন তো, আমরা যে হরাইজন্টাল রেঞ্জটা পাইলাম, আর এর মানটা পাইলাম কি, v²sin 2 θ/জি, তাই না? এখানে ভি জি সবই কি কনস্ট্যান্ট না? জি ভাই। কনস্ট্যান্ট। তাহলে sin 2 θ উপর ডিপেন্ড করতেছে না যে আর এর মান কখন ম্যাক্স হবে? জি ভাই। তাহলে আর ম্যাক্স যখন হবে, তখন sin 2 θ রেঞ্জটা কি, sin 2 θ রেঞ্জ কি বলতো, -1 90 45। থেকে ডিগ্রি। +1, হুম। -1 থেকে +1। তাহলে জি এইটার ভাই। সর্বোচ্চ মান কত হতে পারে, ওয়ান। +1, 1। তাহলে থেটার মান কত হলে 1 আসবে? 45। 45, কেননা 2 θ হওয়া লাগবে কত, 90। তাহলে থেটা ইজিক্যাল টু হওয়া লাগবে কত, 45 ডিগ্রি। এটা এমন একটা প্রমাণ, আর ম্যাক্স এর প্রমাণ,
এটা আসবে কোথায় বলতো? ডিইউতে। এই ঢাকা প্রমাণ ইউনিভার্সিটি। এই প্রমাণটা ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, ঠিক আছে? অথবা খ নাম্বার কোশ্চেনে আসতে পারে। দেখাও যে সর্বাধিক পাল্লা হবে যখন থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি। কথা কি বুঝছো? তাহলে এটা কি পারা যাবে? জি ভাই। আচ্ছা, আশা করি পারা যাবে। এখন একটা ঝামেলা আছে। আমরা মোটামুটি সর্বাধিক উচ্চতাও পেলাম, সবকিছুই পেলাম, ঠিক আছে। কিন্তু এখন আমাদের একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি? সেই ঝামেলাটা হচ্ছে যে প্রাস এত সহজ থাকবে না। তাহলে প্রাসের বিভিন্ন কেস ঘটতে পারে। কেমন কেস হতে পারে? ধরেন একটা বস্তু, এখানে কামান আছে, সেই কামান থেকে একটা গুলি ছোড়া হলো, তাহলে সেটা কোথায় যায় পড়বে? এরকম একটা কেস থাকতে পারে না? এমন থাকতে জি পারে। ভাই। এখন এরকম না থাকি, ধরেন এখানে একটা হাইট আছে, নির্দিষ্ট 10 মিটারের একটা দেওয়াল থেকে একটা কামানকে ছুরি মারা হলো নির্দিষ্ট একটা ভেলোসিটিতে, এমন হতে পারে। কথা জি কি ভাই। বোঝা গেছে? আচ্ছা, এমন হতে পারে যে ভূমি থেকেই ছুরি মারা হলো, কিন্তু সেটা এখানে না, এইখান থেকে কোন একটা নির্দিষ্ট দূরত্বে যায় সে কি করবে, এই হাইটের কোন একটা বস্তুকে, বা পাখি এখানে গাছের উপর বসে আছে 20 মিটার উচ্চতায় পাখি বসে আছে, সেই পাখি যায় হিট করবে। হতে পারে না? জি ভাই, হতে পারে। হতে পারে। আবার এমনও হতে পারে যে এখানে একটা হাইট আছে, আবার এখানেও একটা হাইট আছে। দেখা গেল এটা 5 মিটারের হাইট, এটা হচ্ছে কত মিটারের হাইট, এটা ধরো 15 মিটারের হাইট। এখান থেকে একটা বস্তু ছুরি মারা হলো, সেটা এখানে যায় কতটুকু, কোথায় হিট করবে, পারবে কিনা? এমন হতে পারে না? পারে তো অনেক। আবার আরো কেস হতে পারে। আবার ধরো এখানে আছে কামানডা কোন একটা ডিগ্রিতে না, বরং কামানটা থেকে ছুরি মারাই হলো এইভাবে আনুভূমিকের সাথে সমান্তরাল করে, তখন কি কেস হবে? আবার এমনও হতে পারে যে একটা বস্তু আছে, সেটা উলম্ব ভাবেই ছুরি মারা হলো, কিন্তু সেটা কিভাবে, নির্দিষ্ট একটা হাইট থেকে, তাহলে এখানে এসে টুপ করে পড়বে কখন? সেটা হতে পারে না? জি জি ভাই। ভাই। আবার এমনও হতে পারে যেখানে ধরো একটা বস্তু আছে, সেখান থেকে এক ভি বেগে ছুরি মারা হলো, কিন্তু মাঝখানে একটা গাছ আছে, মাঝখানে কি আছে, গাছ আছে, আর এখানে একটা গর্ত আছে। এরকম এক ছুরি মারলে এই গাছটা অতিক্রম করে এই গর্তে পড়তে পারবে কিনা? এমনও হতে পারে না? তাহলে ভেজাল কি একটা আছে না অনেক আছে? ভেজাল কি একটা আছে? ভেজাল কি অনেক ধরনের আছে না? এই কথা বলতে হবে, ভেজাল কি অনেক ধরনের আছে? জি ভাই। আছে, ভেজাল অনেক ধরনের আছে। তাহলে এখন সব ভেজালকে সমাধান করার জন্য একটা জেনারেলাইজ ইকুয়েশন দরকার। আমরা এখন সেই জেনারেলাইজ ইকুয়েশনটা ডেভেলপ করার চেষ্টা করব। কথা বোঝা গেছে? জি ভাই। ইনশাল্লাহ আমরা সেটা এখন জেনারেলাইজ ইকুয়েশনটা বের করার চেষ্টা করব। ভাই এখানে এইচ যে সূত্রটা লিখছিলেন, এখানে টুজি হবে নিচে, ভি কোনটা স্কয়ার সাইন সূত্র? এইচ ম্যাক্সিমাম হাইট। ইউ স্কয়ার ভাগ 2g ছিল কি এই সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে না? জি ভাই। এটা এটা 2g হবে, 2g হবে, ঠিকই আছে, এটা 2g হবে, হ্যাঁ, এটা 2g হবে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা তাইলে একটা জিনিস বুঝলাম, আমাদের ভিএক্স কে কেউ কন্ট্রোল করতে পারতেছে না, রাইট? ভিএক্স ভিএক্স এর মতো আছে, কিন্তু সমস্যাটা কি ঘটাচ্ছে? সমস্যাটা ঘটাচ্ছে ভিএক্স অনন্তকাল ধরে চলতে পারে না। ভিএক্স কতক্ষণ ধরে চলতে পারে? যতক্ষণ পর্যন্ত না ওই বস্তুটা তা মাটিতে এসে পড়তেছে। কেননা মাটিতে এসে পড়লে ভিএক্স যতই থাক, সেটা কি আর কোনো কিছু কনসিডার করা যায়? না। উত্তর হচ্ছে না। তাহলে এখন দেখেন, এইখানে ভিওয়াই যে গতিপথটা আছে, এই ভিওয়াইটা কিন্তু ম্যানিপুলেটেড হয়। কেমনে ভিওয়াই ম্যানিপুলেটেড হয়? আসেন আমরা একটা নতুন ছবি আঁকাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা যদি এইখান থেকে একটা বস্তুকে ছুঁড়ে মারি, তাহলে এইখানে ধরেন বস্তুটা আছে, তাকে আমরা ছুঁড়ে মারলাম, তাহলে এটা তার ভি, এটা তার ভিএক্স। আচ্ছা,
ধরে নিলাম আমরা এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ। আর এটা হচ্ছে আমাদের কত, ভি এর মান হচ্ছে আমাদের ধরেন আপনার উম বলা যায় হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই ভিএক্স এর মান কত হবে? 20 cos 30, রাইট? আর এই বরাবর ভিওয়াই কত হবে? 20 sin 30। 20 sin 30, এর মান কত? 10। 10। 10। ওকে, এখন চিন্তা করেন বস্তুটা কিছু দূর গেল, কিছু দূর গেল, এইখানে এসে পৌঁছালো, তখনও এর ভিএক্সটা কি থাকবে? সেমই থাকবে না? জি ভাই। 20 cos 30, কিন্তু ভিওয়াইটা কি সেম থাকবে? না ভাই। চেঞ্জ হবে। ভিওয়াইটা কত হবে সেটা আমরা টের পাবো কিভাবে? ভিওয়াই ইজিক্যাল টু ভিওয়াই ড্যাশ ইজিক্যাল টু কি হবে? ভিওয়াই মাইনাস জিটি না? জি ভাই। অর্থাৎ এর নিচের দিকে যে ত্বরণ আছে জি, সেটা কি ভিওয়াই কে ইম্প্যাক্ট ফেলবে না, কমায় দিবে না ধীরে ধীরে? জি ভাই। মাইনাস। কমায় দিবে। তাহলে এইখানকার যে ভিটা হবে, সেই ভিওয়াইটা দেখা যাবে হয়েছে কত? 3 মিটার পার সেকেন্ড। আস্তে 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 আবার এখানে আসলো, তখনও কি হবে? ভিএক্সটা কি হবে? সেমই থাকবে, কিন্তু ভিওআইটা কত হয়ে যাবে? ধরেন 1 মিটার পার সেকেন্ড। এই করে করে যখন বস্তুটা তার ম্যাক্সিমাম হাইটে পৌঁছালো, তখন তার ভিএক্স কত হবে? ভিএক্সই থাকবে, কিন্তু ভিওআইটা কত হয়ে যাবে? 0। কথা কি বোঝা গেছে? এই বাকিটা কি বুঝতে পারছো? এতটুকু পথ নিয়ে কারোর কি কোনো কনফিউশন আছে? না ভাই। তাহমিদ, সিমাইদ? কখন জিরো হবে? ভিওআই 0 হবে কোথায়? ম্যাক্সিমাম হাইটে। ম্যাক্সিমাম হাইটে চেয়ে কি হবে? ভিওআই 0 হয়ে যাবে না? বুঝছো? এখন ম্যাক্সিমাম হাইটে যে ভিওয়াই 0 হয়ে গেল, এখন বস্তুটা কি আর উপরের দিকে যাবে না নিচের দিকে নামা শুরু করবে? এভাবে নিচের দিকে নামবে না? জি ভাই। তাহলে নিচের দিকে যখন নামবে, ধরলাম এই বিন্দুতে এসে তার ভিএক্স এর দিক সেমই আছে বাম থেকে ডানের দিকে, কিন্তু ভিওয়াই কি হয়ে যাবে? নিচের দিকে না? এবং সেটা কত হতে পারে? ধরো 2 মিটার পার সেকেন্ড আমরা কনসিডার করে নিলাম। আবার এখানে যখন আসবে তখন ভিওআইটা কি আরো বেড়ে যাবে না? কেন বেড়ে যাবে? জি কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এইটা ভিওআই ধরো কত হয়ে গেল? 4 মিটার পার সেকেন্ড। আর ভিএক্স ভিএক্সই আছে। আবার আস্তে আস্তে যখন এখানে এসে পৌঁছাবে তখন কি হবে? ভিএক্স ভিএক্সই আছে, কিন্তু ভিওআইটা মেরে কত হয়ে যাবে? ধরো 8 মিটার পার সেকেন্ড। আবার যখন সে ভূমিকে স্পর্শ করবে, তখন এই বরাবর কি থাকবে? তার ভিএক্সই থাকবে। আর এই নিচ বরাবর কি হবে? ভিআই সমান সমান হবে ওই আগে যতটুকু তুমি ছুরি মারছিলা, সেই 10 মিটার পার সেকেন্ড, কিন্তু বেগ কি আলাদা। কথা কি বুঝছো? এই পোলাপাইন বুঝা কি গেছে? জি ভাই। জি ভাই। এই এতটুকু অংশ কি বুঝতে পারছো কিনা? সবাই একটু ক্লিয়ার হও, না বুঝলে আমাকে আবার বলো। এখন আমরা কিন্তু এখান থেকে আরেকটু ভয়ঙ্কর রূপে ঢুকবো, আরো ভয়ঙ্কর বেসিকে ঢুকবো। বোঝা কি গেছে? জি ভাই। বোঝা যদি যায়, এইবার খেলা শুরু। এইবার খেলাটা শুরু, তাহলে এর যে বেগ আছে, এর যে লব্ধি বেগ আছে, লব্ধি বেগ যে কোনো সেকেন্ডে আমি বের করতে পারবো না? যদি আমাকে বলে 2 সেকেন্ড পরে এর লব্ধি বেগ কত, বের করতে পারবো? জি ভাই পারবো। কেমনে বের করব? ভিএক্স ভিওতে তো ভিওতে ভিএক্স এর মতোই আছে, কিন্তু ভিওআই এখানে কি হবে? ভিআই মাইনাস জিটি, জি গুণ 2। তাহলে ভিওআই ড্যাশ পাবো না? এরপর আমাদের জি ভাই। লব্ধিটা কত হবে? √ওভার অফ ভিএক্স স্কোয়ার প্লাস ভিওআই স্কোয়ার। জি রাইট? ভাই। তাহলে আমাকে যদি বলে এই পয়েন্ট যেখানে 1 মিটার পার সেকেন্ড আছে ভিওআই এর মান, সেখানে লব্ধি কত হবে? √ওভার ভিএক্স প্লাস ভিওআই স্কোয়ার। জি ভাই। ভাই। কিন্তু এই ভি এর লব্ধি বেগের মান, লব্ধি বেগের দিক কি 30 ডিগ্রি হবে, নাকি লব্ধি বেগের মান চেঞ্জ, লব্ধি বেগের কোণ চেঞ্জ হয়ে যাবে? 30 ডিগ্রি হবে না।
চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে যাবে না? তার জি মানে ভাই। বেগের বেগের মান তো চেঞ্জ হচ্ছে, দিকও কি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে না? যেই বেগে তুমি ছুঁড়ে মারছো, 2 সেকেন্ড পর কি সেই সেই দিক থাকবে? না। থাকবে না। 1 মিনিট একটু ওয়েট করো, একটু দাঁড়াও। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম সেটা কি বোঝা গেছে? যে এখানে কি হবে, ভিওয়াই ভাগ ভিএক্স হবে না? জি ভাই। এখন আসো দিকটা তাইলে কেমনে চেঞ্জ হবে এটা আমি একটু বুঝাই, ঠিক আছে? জিনিস কি মজা আছে নাকি মজা লাগছে না? ভাই, অঙ্ক করলে বোঝা যাবে। এই মজার জিনিস। এবার আসো, এখানে যে বুঝতে ভেলোসিটি, পারলাম ভাই। লব্ধি বেগ সেটা দেখতে এরকম। এখানকার লব্ধি বেগ কি হবে, এই দুইজনের মাঝখানে এরকম। এখানকার কি হবে 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 এরকম না? জি ভাই। এবং এই প্রত্যেকটা লব্ধি বেগ হবে এই ট্র্যাজেক্টরির সাথে ট্যানজেন্ট বা স্পর্শক আকারে। এই পরাবৃত্তের প্রত্যেক বিন্দুর স্পর্শক হবে কি, তার ভেলোসিটির দিক। কথা কি বুঝছো? জি ভাই। এটা কিন্তু মারাত্মক কথা বলে ফেলেছে। জি ভাই। এটা কিন্তু খুবই মারাত্মক কথা বলে ফেলেছি আমি। কি বলে ফেললাম? বললাম এই ট্র্যাজেক্টরির, এই যে যে ট্র্যাজেক্টরি আছে, সেই ট্র্যাজেক্টরির প্রত্যেকটা স্পর্শক হবে হচ্ছে তার, স্পর্শকের দিকটাই হবে হচ্ছে কি, তার ভেলোসিটির দিক। ভেলোসিটি। এবং সেম ভাবে সেন্ট্রিফিউগাল ফোর্সের ক্ষেত্রে বা পৃথিবীর রোটেশন যদি তুমি মানে দেখার চেষ্টা করো, তাহলে পৃথিবীর বেগটাও কিন্তু এইভাবে কাজ করে। দুইটা বেগ থাকে, আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব না হলে। এরকম একটা বেগ থাকে, এরকম একটা বেগ থাকে। সেইখান থেকে এর স্পর্শক বরাবর একটা ভেলোসিটি কাজ করে, আর বস্তুটা আগায় এমনে। এরকম করে স্পর্শক বরাবর বেগ থাকে, আর বস্তুটা আগায় কি, এরকম একটা পরিধি বরাবর। আমরা যখন সেন্ট্রিফিউগাল ফোর্স পড়বো, ঠিক আছে, তখন আমরা দেখবো যে এগুলো কেমনে কাজ করে। ওকে, সেন্ট্রিপেটাল ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্স যখন পড়বো আমরা দেখার চেষ্টা করবো। তাহলে এতটুকু ক্লিয়ার? জি ভাই। এখন আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, বলেন তো ম্যাক্সিমাম ভেলোসিটি কোন বিন্দুতে হবে? ম্যাক্সিমাম ভেলোসিটি কোন বিন্দুতে হবে? ম্যাক্সিমাম ভেলোসিটি নিক্ষিপ্ত বিন্দু। VX। দুইটা বিন্দুতে হবে। কয়টা বিন্দুতে হবে? দুইটা। একটা হচ্ছে নিক্ষিপ্ত বিন্দু আর একটা হচ্ছে পরন্ত বিন্দু। জি ভাই। দুইটা হবে ম্যাক্সিমাম এবং সেম। আচ্ছা, মিনিমাম ভেলোসিটি পাবো কোথায়? ভাই সর্বোচ্চ কোথায়? সর্বোচ্চ উচ্চতায়। এবং তখন মিনিমাম ভেলোসিটির মান কত হবে? জিরো। ডিএক্স টা। VX VX। ভিএক্স। জিরো যে বলছে সে কিন্তু ধরা খাইছো। মিনিমাম ভেলোসিটি কত হবে? VX। ক্লিয়ার? পারা যাবে? জি ভাই। এটা কিন্তু খুবই ট্রিকি একটা জিনিস। এই জাতীয় জিনিস ভার্সিটির এমসিকিউতে আসবে। কি আসবে? মিনিমাম ভেলোসিটি কত। এবং পোলাপাইন কি করবে, চিন্তায় পড়ে যাবে, ওই হাইটে যে ভি এর মান বের করবে। কিন্তু মিনিমাম ভেলোসিটি কি হবে? শুধুমাত্র ভিএক্স। VX। সেটা যে কোনো কেসেই যেভাবেই তুমি ছুঁড়ে মারো না কেন, সব ক্ষেত্রে ভিএক্স। ক্লিয়ার? পারা যাবে? এই দুইটা সূত্রকে আরেকটু ছোট আকারে লেখা যায়, যদিও আমার মতামত হচ্ছে লেখার কোনো দরকার নাই। যদি তুমি ভি জানো থেটা জানো, এমনি কি বের করতে পারবা না? জি ভাই। বের তো করতে পারবা। তো এইগুলো মানে আমি এখন যেই পাঠটা পড়াবো সেই পাঠটার এত কোনো গুরুত্ব নাই, আগেই বলে দিলাম নাই। তারপরেও যেহেতু বইয়ে আছে, সেহেতু এটা একটু করে দিচ্ছি। যেমন এই ট্যান থেটা, এই ট্যান থেটা ইজিক্যালটা আমরা কি লিখতে পারি? ভিওয়াই ভাগ ভিএক্স। তাহলে ভিওয়াই ইজিক্যাল টু কি, ভি সাইন থেটা মাইনাস জিটি না?
আর এটাকে আমরা কি লিখতে পারি, ভি কস থেটা। তাহলে টেন থেটাকে যদি একবারে বের করতে হয়, তাহলে আমরা লিখতে পারবো ভি সাইন থেটা মাইনাস জিটি ভাগ ভি কস থেটা। ক্লিয়ার? আচ্ছা, আর আমাদের আরেকটা যে ভি আছে, এই যে যে ভি এর মানটা বের করলাম সেটা কি ছিল, রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। মানটা লব্ধির মান। লব্ধির মানটা এখানে আমরা কি লিখতে পারি, ভি কস থেটা স্কোয়ার, ভি স্কোয়ার কস স্কোয়ার থেটা মাইনাস ভি সাইন থেটা মাইনাস জিটি হোল স্কোয়ার, এমন লিখতে পারি না? সরি, প্লাস হবে, এটা এটা প্লাস হবে, ভি সাইন থেটা মাইনাস জিটি স্কোয়ার। তাহলে এইটাকে যদি একসাথে আমরা করি, তাহলে কি হবে, ভি স্কোয়ার কস স্কোয়ার থেটা প্লাস ভি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা মাইনাস টু ভি সাইন থেটা জিটি মাইনাস, সরি, প্লাস জিটি স্কোয়ার, এমন না? সেখান থেকে আমরা কি লিখতে পারি, রুট ওভার অফ ভি স্কয়ার কজ মাইনাস টু। স্কোয়ার, হ্যাঁ কজ স্কোয়ার থেটা সাইন স্কোয়ার থেটা সমান সমান ওয়ান। তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার প্লাস জিটি স্কোয়ার, মানে জি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস টু ভি সাইন থেটা ভিটি। তো এটার কি কোনো দরকার আছে আসলে এত না ভাই, করার? জটিল হয়ে যায়। আসলে এটা মনে রাখার কোনো দরকার নাই। এই এই জিনিস হচ্ছে মনে থাকবেও না, ঠিক আছে? তো এটা মনে রাখার কোনো দরকার নাই। আমি এমনি যেই পদ্ধতিতে করা যায় সেই পদ্ধতিতে করলেই হবে। জাস্ট বোর্ডে বইয়ে ছিল, তাই আমরা হচ্ছে একটু দেখাই দিলাম। এখন আসেন আমাদের মেইন যে জায়গা, যে আমরা একটা জেনারেল ইকুয়েশন বের করব ওয়াই এর এবং এক্স এর। যেন আমাদের এক্স দেয়া থাকলে আমরা ওয়াই বের করতে পারি, ওয়াই দেয়া থাকলে এক্স দিতে লিখতে পারি। তার মানে আমাকে যদি বলে যে এখানে 10 মিটার হাইট, আর এই বিন্দুটার মানে নিক্ষেপ বিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে দেখা যাচ্ছে কত, 100 মিটার, তাহলে কত কোণে ছুঁড়ে মারতে হবে, এরকম প্রশ্ন দিতে পারে না? বা কত বেগে ছুঁড়ে মারতে হবে, দিতে পারে না? তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এইটার জন্য একটা জেনারেল ইকুয়েশন বের করা, যেখানে কি কি থাকবে, যেখানে ওয়াই থাকবে, যেখানে এক্স এর মান থাকবে, যেখানে থেটার মান থাকবে, আর যেখানে ভি এর মান থাকবে। অর্থাৎ এই চারটা ভেরিয়েবল দিয়ে আমরা একটা জেনারেল ইকুয়েশন যেন বের করতে পারি, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা প্রথমত দেখতে পারলাম যে আমাদের ভিএক্স সমান সমান কি, আমাদের ভিএক্স সমান সমান হচ্ছে ভি কস থেটা। এটা আচ্ছা, এবং এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এক্স বরাবর মানে আর বরাবর যে দূরত্ব অতিক্রম হচ্ছে, সেখান থেকে সেটাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে এক্স ইজিক্যাল টু কি হবে, ভি কস থিটা ইনটু টি না? জি ভাই। রাইট। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও থাকবে, না আরেকটা জিনিস লাগবে না, টি লাগবে না, টি ক্যান্সেল হয়ে যাবে পরে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে টি কে যদি ক্যান্সেল করতে হয় পরবর্তীতে, তাহলে আমরা বলতে পারি টি ইজিক্যাল টু কি, এক্স ভাগ ভি কস থিটা। রাইট? জি ভাই। এতটুকু আমরা লিখতে পারি। এখন দেখো, এবার যদি ওয়াই এক্সিস বরাবর আমরা গতিতে চাই, তাহলে ওয়াই ইজিক্যালটা আমরা কি লিখতে পারি, আমরা আগেই বলছিলাম যে এটা কি সবসময় ভূমি থেকে নিক্ষেপ হবে এমনই হবে? এমন বলতে পারতাম না যে ভাই। 10 10 মিটার উচ্চতা থেকে একে ছুঁড়ে মারা হলো, বা 2 মিটার উচ্চতা থেকে ছুঁড়ে মারা জি ভাই। হলো। তাহলে এইখানে ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওয়াই ইজিক্যাল টু ওয়াই নট। ওই যে আমরা গতির ক্ষেত্রে দেখছিলাম না, যে ইনিশিয়াল যদি আমাদের কোনো আগেই ওয়াই এক্সিস বরাবর বা এক্স এক্সিস বরাবর কি থাকে, দূরত্ব থাকে, তাহলে সেই দূরত্বটাকে আমরা কনসিডার করে সেখানে কি লিখবো, ওয়াই নট। ক্লিয়ার? ইজিক্যাল টু কি, ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই ওয়াই নটের হিসাবটা কি বোঝা গেছে? যদি ভূমি থেকে ছুঁড়ে মারে তাহলে ওয়াই নটের মান কত হবে, 0। কিন্তু যদি ধরো 10 মিটার উচ্চতা থেকে ছুঁড়ে মারা হলো, তাহলে ওয়াই নটের মান কত হবে, 10। মানে ওয়াই মাইনাস ওয়াই নটই তো এইচ। রাইট? কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারছি। বোঝা গেছে? তাহলে এতটুকু যদি বোঝা যায়, তাহলে আমাদের ওয়াই নটটা আমরা ওয়াই নটই রাখলাম, আর এমনি ক্ষেত্রে আমরা 0 বসাই দিব। তাহলে ইউটি, তাহলে এইটার মান কি হবে, এটার মান হবে হচ্ছে ইউ কি হবে, ভি সাইন থেটা হবে না, যেহেতু ওয়াই এক্সিস বরাবর আমরা চিন্তা করতেছি, ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এখন আমি কি টি রাখবো, আমি বলছি ওয়াই এক্স থেটা আর ভি থাকবে, তাহলে আমাদের তো টি এর কোনো দরকার নাই।
তাহলে আমি টি কে বাইপাস করব কোন সমীকরণ থেকে? এই সমীকরণ থেকে, কেননা দুইটা টি সেম। আর বাতাসে যতক্ষণ উড্ডয়ন করবে এক্স এক্সিস বরাবর ততটুকুই যাবে। তাহলে এখানে যদি আমি হিসাব করি, তাহলে আমাদের কি আসে? ওয়াই নট প্লাস ভি সাইন থেটা ইন্টু এক্স ভাগ ভি কস থেটা মাইনাস হাফ অফ জি অফ এক্স ভাগ ভি কস থেটা হোল স্কোয়ার। তাহলে কি আসে? ওয়াই নট প্লাস, এখানে ভি ভি কাটা, আর আমাদের থাকে কি? এক্স। তাহলে এক্স ইন্টু সাইন থেটা ভাগ টেন কস থেটা, তার মানে টেন থেটা, মাইনাস হাফ, যদি আমরা উপরে কি থাকে, উপরে থাকে জি এক্স স্কোয়ার, তাহলে জি এক্স স্কোয়ার ভাগ টু ভি স্কোয়ার কস স্কোয়ার থেটা। এই ঠিক আছে? তাহলে এইটা কি একটা জেনারেল সমীকরণ আমাদের বের হলো না? ওয়ান নট কত? কোনটা? বুঝিনি তোমার কথা। ওয়ান নট। এতটুকু কি বোঝা গেছে? মানে যতটুকু আমরা করলাম। জি ভাই। আচ্ছা, এখন আমাদের দেখো, এই যে যেই পথটা আমাদের তৈরি হইলো, এই পথটার সমীকরণটা বেরোইলো না এটা? জি ভাই। এটাকে যদি আমি ফাংশন অফ এক্স ধরি, এই পথটাকে, এটাকে যদি আমি ওয়াই এক্সিস ধরি, আর এটাকে যদি আমি এক্স এক্সিস ধরি, তাহলে দেখো তো, এই 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 যে যে ট্র্যাজেক্টরি পথটা তৈরি হলো সেটা কি ফাংশন অফ এক্স না? ফাংশন অফ এক্স ইজিক্যাল টু ওয়াই। এবং এই ফাংশন অফ এক্স ইজিক্যাল টু আমি কি এটা পাইলাম না, যে সামথিং ওয়াই নট সেটাও একটা কনস্ট্যান্ট, এক্স ট্যান থেটা, এখানে ট্যান থেটা একটা কনস্ট্যান্ট, মাইনাস জি এক্স স্কোয়ার ভাগ টু ভি স্কোয়ার কজ স্কোয়ার থেটা, এখানে টু ভি স্কোয়ার জি, এগুলো সবই কনস্ট্যান্ট, খালি আছে কি এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, এই এক্স স্কোয়ার ভ্যারি করতেছে। তাহলে এক্স এর মানের উপরে যদি ওয়াই এর মান ডিপেন্ড করে, সেটার একটা সমীকরণ আমরা তৈরি করি। তাহলে সেই সমীকরণটা দেখতে এই যে এই সবগুলোই কি কনস্ট্যান্ট না? যদি তুমি এটাকে একটা কনস্ট্যান্ট ধরো, ওয়াই নট কে ধরে নাও এখানে জিরো, তো জিরো বিন্দু থেকেই ছিঁড়ে মারিছি আমি। তাহলে এক্স ট্যান থেটা, তাহলে ট্যান থেটাকে বি ধরো, তাহলে বি এক্স মাইনাস, আর এই জি টু ভি স্কোয়ার কজ স্কোয়ার থেটা এই সবই কনস্ট্যান্ট এক্স এর সাপেক্ষে, যেহেতু ভেরিয়েবল এক্স, তাহলে সেখানে কি হবে? সি এক্স স্কোয়ার। এমন হবে না পথটা দেখতে? তাহলে এইটা কি একটা পরাবৃত্তের সমীকরণ না, টু ডিগ্রি সমীকরণ যেটা? জি ভাই। ভাই তাহলে যে ভাই থিতাটা কি নির্দিষ্ট বেগে যখন মারে ওইখানে, মানে যে কোণে মারে ওই কোণেই সবসময় হিসাব করবে? হ্যাঁ, এই থেটাটা তো নিক্ষেপ কোণ। এই থেটাটা কোণ তো যে কোনো বিন্দুতে লব্ধি বেগের সাথে, মানে আনুভূমিকের সাথে লব্ধি বেগের কোণ না। এই থেটাটা কি নিক্ষিপ্ত কোণ, নিক্ষিপ্ত অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করছি, তাই না? এই যে উপাংশগুলো নিয়ে আমরা কাজ করছি না, তখন তখন সেই ক্ষেত্রে ইউজ হয়েছে। তাহলে এটা হচ্ছে নিক্ষেপ অ্যাঙ্গেল, মানে প্রজেকশন অ্যাঙ্গেল আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি এটা একটা পরাবৃত্তের পথ, পরাবৃত্তের পথ। ঠিক আছে নাকি কোনো ঝামেলা আছে? দেখো তো কোনো ঝামেলা আছে কিনা এই পর্যন্ত। না ভাই। না ভাই। ঝামেলা নাই না? ঝামেলা না থাকলে আরেকটা একটু মজার জিনিস তোমাদের দেখাই। হুম, আমরা এবার এই কামানটা ইউজ করব, বুঝছো? কামানটা ইউজ করে ঘটনাগুলো দেখার চেষ্টা করব। কামানটা ধরো 30 ডিগ্রিতে দিলাম, ঠিক আছে? 30 ডিগ্রিতে দিছি, ঠিক আছে? এখন এখান থেকে ধরো বোমা মারলাম। দেখো, দেখছো বোমা যখন মারলাম ভিএক্স কি আছে? সেমি আছে না? জি ভাই। জি কিন্তু ভাই। ভিওয়াই আস্তে আস্তে দেখো কমতেছে, কমতেছে কমতেছে কমতেছে, দেখছো? জি ভাই। জি ভাই। কমতেছে, কমতে 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 এই যে দেখো, ম্যাক্সিমাম যখন গেল তখন কি হয়ে গেল? জিরো না? জি ভাই।
দেখো ভিওয়াই এর এখন কোনো কম্পোনেন্ট আছে? এই হলুদটা কিন্তু জি এর মান, এটা জি কিন্তু ভাই। ভিওয়াই এর মান না, এটা জি এক্সিলারেশন দেখাচ্ছে। যদি এক্সিলারেশন বাদ দিয়ে দিয়ে তাহলে দেখো এক্সিলারেশন আর দেখাচ্ছে না, ঠিক আছে, শুধু ভি দেখাচ্ছে। তাহলে দেখো এটা পড়ছে পড়ছে, এবার আবার ভিওয়াই কি হচ্ছে, নিচের দিকে বাড়া শুরু করছে না? আর ভিএক্স কিন্তু আগের মতোই আছে। আর লব্ধি বেগটা দেখো এই যে স্পর্শক বরাবর যাচ্ছে, যাইতে 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 এই যে ধাপ করে পড়লো। যে বিন্দুতে পড়লো ধরো এটা আমরা চিহ্নিত করে রাখলাম, এটা হচ্ছে কি সেই বিন্দু 30 ডিগ্রিতে মারলে, ঠিক আছে। আসো, মারলো, বুঝা কি গেছে? তাহলে কত দূরে পড়লো সেটা একটু নোট ডাউন করো। আমরা একটু মনে রাখি যে থেটার মান যখন কত, আমাদের 30 ডিগ্রি, আমাদের এর মান কত হইল, 50.6 না? পঞ্চাশ ইউরো আসলে মান 24। আসলে এক্স্যাক্টলি 50.6 না। আর ইউ এর মান কত ছিল, 24। আচ্ছা আমরা দেখি এক্স্যাক্টলি মানটা কত। আর এর বের কর, সূত্র বের করা, কি কি সূত্র আমরা শিখলাম কিছুক্ষণ আগে, বলো দেখি। ভি আস স্কয়ার সাইন থিটা বাই জি। ভি স্কোয়ার সাইন টু থেটা সাইন ভাগ জি থিটা। না? জি টু ভাই। থেটা ভাগ জি। তাহলে এইখান থেকে বের করো দেখি আর এর মান কত হবে। ভাই 50.9। 50.9। এটা আর একটু পাশে হবে আর কি, যেহেতু এটা একটা গোল করার মতো, তো তো এই গোলের মধ্যে পড়লে আর কি সঠিক দেখাচ্ছে। আচ্ছা নাও, 50.9, ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, এই গেল। এখন ধরো এই ডাটাটা আমরা একটু মনে রাখবো। আমরা এই সাইড ম্যাক্সিমামের পয়েন্টও বের করতে পারবো না, এখান থেকে সবকিছুই তো বের করতে পারবো। জাস্ট আমাদের জানা লাগবে কি, ভি আর থেটা। কথা জি কি ভাই। বুঝছো? ভি আর থেটা জানলেই আমরা কিন্তু বাকি সবকিছু ক্যালকুলেট করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এখন দেখো আরো কিছু ঘটনা এখানে ঘটতে পারে, ঠিক আছে। কেমন ঘটনা ঘটতে পারে? উম, আমাদের ধরো এটাকে আমি এখন 45 ডিগ্রিতে ছুঁড়ে মারবো, মারবো। দেখো তো এখন এটার আনুভূমিক পাল্লা কত হওয়ার কথা, বেশি হওয়ার কথা নাকি কম হওয়ার কথা? বেশি। বেশি। আচ্ছা দেখো তো বেশি হয় কিনা। বেশি হয়েছে। ভাই। এবং এইটার মানটা দেখতে কেমন হবে, আর এর ভ্যালুটা দেখতে কত হবে, ভি স্কোয়ার সাইন টু থেটা ভাগ জি, এরকম আসছিল না? জি ভাই। আচ্ছা এই সাইন টু থেটার মান কত হয়ে গেল, 1, তার মানে কি ভি স্কোয়ার ভাগ জি না? জি ভাই। সেটার মান কত, 24 স্কোয়ার ভাগ 9.8, কত আসে? 58.77। 58.77, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম এইটা হচ্ছে সর্বোচ্চ। এইবার আমরা একটা কাজ করি দেখি তো, এটা যদি আরো নিচু করি মারতাম, তাহলে তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে, ধরো 25 ডিগ্রি মারলাম, তাহলে কি হবে? তাহলে কি বেশি দূর সে যেতে পারবে? কম দূরে না পড়লো না? ভাই। আচ্ছা, কম দূরে কেন পড়লো বলো দেখি। এখানে ভিএক্স এর মানটাই কম, রাইট? আবার তার হুম। সাথে সাথে কি হচ্ছে, টিউ কম হচ্ছে। কিন্তু যদি, সরি, ভিএক্স এর মানটা কি কম, এখন আমরা যদি 60 ডিগ্রি বা 70 ডিগ্রিতে মারি, তাহলে কি হচ্ছে বলো দেখি, ভিএক্স এর মানটা তো কমে যাচ্ছে, কিন্তু ফ্লাইট টাইম বেড়ে যাচ্ছে, রাইট? জি ভাই। কিন্তু দেখি আমরা কি ঘটনা ঘটে, আসো তারপরে আমি বলছি। দেখো ভিএক্স এর কম্পোনেন্ট কিন্তু আগের থেকে ছোট, কিন্তু ভিআইটা বড় ছিল। কিন্তু ভিএক্সটা ছোট থাকার কারণে ফ্লাইট টাইম বেশি হওয়ার পরেও সে কি করতেছে, ভূমিতে কম দূরে পড়তেছে, এই 45 ডিগ্রি থেকে কি হচ্ছে, কম দূরে পড়তেছে। কথা কি বুঝছো? জি ভাই। কিন্তু এখন আরেকটা মজার জিনিস ঘটাবো। আমরা এর আগে ছুঁড়ে মারছিলাম 50.9, যখন ছুঁড়ে মারছিল মানে পড়ছিল, তখন সেটা কত ডিগ্রিতে ছুঁড়ে মারছিলাম, 30 ডিগ্রিতে না? জি ভাই। 30 ডিগ্রিতে ছুঁড়ে মারছিলাম। এখন আসো দেখি আমরা একটা কাজ করি, এই জিনিসটা 60 ডিগ্রিতে ছুঁড়ে মারি, আসো।
60 ডিগ্রিতে। এখন কোণ আছে কত, 60 ডিগ্রি না? এবার আসো জি ভাই। ছুরি মারি, এবার ঘটনাটা দেখো। হ্যাঁ, কি ঘটনা ঘটলো? গেল। কি ঘটনা ঘটলো আগে সেটা বর্ণনা করো। তো অতিক্রান্ত দূরত্ব একই হইলো। অতিক্রান্ত দূরত্ব কার সাথে এক হলো? আনুভূমিক পাল্লাটা যেটা ওইটা না না, সেম। 30 ডিগ্রির সাথে সেম হইলো। জি ভাই। মানে আবার ঘটনাটা ঘটলো যখন থেটা ইজিক্যাল টু 30 ডিগ্রি এবং ইউ আমি সেমই রাখছি 60 ডিগ্রি করলাম, তখন আর এর মান কত হইলো? 50.9 হইলো না? জি ভাই। অর্থাৎ 30 ডিগ্রিতেও যা, 60 ডিগ্রিতেও কি তাই। তা তাই। কেন হইলো? ষাট ভাই ডিগ্রিতে এখানে গেলে আনুভূমিক বরাবর যে যতটুকু কমছে ততটুকু উল্লম্ব বরাবর বাড়ছে। উলম্ব বরাবর বাড়ে নাই, উলম্ব না, বলো যে ফ্লাইট টাইম দিয়ে সে কভার করে এই ফেলছে। ফ্লাইট টাইম বেশি হয়েছে। ফ্লাইট টাইম বেশি হওয়ার কারণে তাহলে ব্যালেন্স করতেছে না। তাহলে অবশ্যই এখানে একটা কাহিনী আছে। সেই কাহিনীটা কি? এখন কাহিনীটা একটা জিনিসের উপরে ডিপেন্ড করছে, সেটা কি? থেটা। এখন তুমি সাইন টু থেটার ক্ষেত্রে সাইন 30 ডিগ্রি বসাও, মান কত আসে? সাইন 60 ডিগ্রি না? থেটা জি ভাই। ইজিক্যাল টু 30 ডিগ্রি হলে এখানে ম্যাথে বসবে কত? সাইন 60 ডিগ্রি। যদি থেটা ইজিক্যাল টু হয় কত? 60 ডিগ্রি, তখন এখানে আসে কত? সাইন 120 ডিগ্রি। জি ভাই। 120 ডিগ্রি মানে কি বলো দেখি? সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি না? জি ভাই। তার মানে কত হয়? সাইন 60 ডিগ্রি না? জি ভাই। তার মানে থেটাও যা, আবার 90 মাইনাস থেটাও তাই। কার ক্ষেত্রে? সাইন 2 থেটার ক্ষেত্রে। তুমি থেটার মান যা ইনপুট করি পাবা, 90 মাইনাস থেটার মান ইনপুট করি সেম মানই পাবা। মানে 15 ডিগ্রিতে উৎক্ষেপ করলে আর এর ভ্যালু যা আসবে, তুমি 75 ডিগ্রিতে উৎক্ষেপ করলে আর এর ভ্যালু কি আসবে? সেম। সেমই আসবে। এটা একটা মারাত্মক প্রশ্ন। এটা বুটেক্সের একটা সালের কোশ্চেন ছিল। কথা কি বোঝা গেছে? ভাই এখানে তাইলে ওয়াইটা থিটার উপর নির্ভর করে, থিটা যত বাড়বে ওয়াইয়ের মান তত বাড়ে। হ্যাঁ, ওয়াই এর মান তো তা বাড়বেই, কেননা ভি ওয়াই তো তত বাড়তেছে। ভি ওয়াই বাড়লে তো ওয়াই বাড়বেই। ডিগ্রিতে নিক্ষেপ করা হয় তাইলে কি হবে? কিসে নিক্ষেপ করা হয়? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি নিক্ষেপ করা হয় তাইলে। 90 ডিগ্রি? আপনি কি 90 ডিগ্রির কথা বললেন না কত ডিগ্রির কথা বললেন? 90 কথা বলছি। আচ্ছা, 90 ডিগ্রিতে নিক্ষেপ করলে তো ভিএক্স এর কোনো কম্পোনেন্টই থাকবে না, পরন্ত বস্তুর সূত্র অ্যাপ্লাই হবে। হুম। ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এইটা খুবই মজার একটা জিনিস। মজার একটা জিনিস কেন? আসো, এখান থেকে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে সুন্দর মতো এই কামানের হাইটটা বাড়া দিতে পারি। বুঝা কি গেছে? তাহলে আমাদের লাস্ট যে সূত্রটা ছিল সেটা কেমন ছিল? ওয়াই ইজিক্যাল টু ওয়াই নট প্লাস টেন থিটা এক্স ট্যান থেটা এক্স, তারপর মাইনাস জি এক্স স্কোয়ার মাইনাস না, জি ভাই। মাইনাস জি এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার টু ভি স্কোয়ার কস থিটা ভি কস স্কোয়ার স্কোয়ার কজ থিটা। স্কোয়ার থেটা, এরকম ছিল না? জি ভাই। আচ্ছা, এখন আসো, আমাদের ওয়াই নটের ভ্যালু কত? আটটা was 8। আমাদের এই এক্স এর ভ্যালুটা আমরা ধরো বের করব, ঠিক আছে? ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে, ধরো এক্স এর ভ্যালুটা আমরা বের করব, বা এইখান থেকে আমরা হিসাব করব কি আমাদের এই ওয়াই এর মানটা কি ডিপেন্ড করতেছে, যে সামথিং একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে যদি আমাদের এক্স এর ভ্যালু দেওয়া থাকে, যেটা ধরো 60 মিটার, সেই মিটারে এই ওয়াই এর মান কত হবে সেটা বের করতে পারবে না? কথা জি কি ভাই। বুঝো নাই? বুঝছো তো? তো ধরো আমি এখানে একটা এক্স এর ভ্যালু বসাইলাম, সেই এক্স এর ভ্যালু বসাইলাম হচ্ছে 20 মিটার। তাহলে সেই সেই জন্য তুমি ভি এর মান দেওয়া আছে কত? 24। থেটার মান দেওয়া আছে কত? 60। এর জন্য ওয়াই এর একটা ভ্যালু বের করো দেখি।
আশা করি মাপতে পারবো। আচ্ছা, হ্যাঁ মাপা যাবে, আশা করি মারা। এক্স এর ভ্যালু কত বসাইছো? 20 মিটার না? তো মাপাটা কষ্ট হয়ে যাবে আর কি, যাই হোক দেখি আমরা মাপতে পারি কিনা। আমরা মনে হয় অ্যাকুরেটলি এখান থেকে যেহেতু কলম টলম নড়ে যাচ্ছে আর কি, একটু মাপাটা কষ্ট হবে, বাট আমরা একটু ট্রাই করি কাছাকাছি আসে কিনা মান। এটা হচ্ছে কামান থেকে 20 মিটার হাইট। এবার এখান থেকে আমরা হাইট মাপবো। ঠিক আছে, ওয়াই এর ভ্যালু কত বেরোইলো? 29 বের হয়। 29, একদম কাটাই কাটাই 29 বেরোয়। না ভাইয়া। 29.09। 29.09। আচ্ছা, আমরা এখন দেখবো যে কামান মারার পর 20 মিটার উচ্চতায় এই 29.09 হয় কিনা। ঠিক আছে, আমরা আসলে আগে থেকে, যেহেতু এই টেপে একটু সমস্যা, টেপ ধরা আসলে একটু ঝামেলা হচ্ছে, হ্যাঁ, তো আমরা 29.09টা বসাই। ধরো এই হচ্ছে 29.13 দিলাম। ঠিক আছে, একদম অ্যাকুরেট মান বের করা একটু কঠিন। এবার কামানটা ছুরি মারি দেখি, হ্যাঁ সমীকরণটা ঠিক আছে কিনা। আসো, কামানে ছুরি মারা হলো। কামানটা কোথায় হিট করলো বুঝা কি গেছে? এই বের কি জি হয়েছে? বের কি করা গেছে? তাহলে একদম 29 দশমিক, দেখো তো 08-এর আশেপাশে হিট করেছে না? জি ভাই। ক্লিয়ার। এখন যদি তোমাক এইখানে আনুভূমিক পাল্লা বের করতে বলতো তাহলে তুমি কি করতা? এখানে তোমাকে যদি আর বের করতে বলতো, তাহলে কি তুমি ওই সেম সূত্র অ্যাপ্লাই করতে পারতা? ভি স্কয়ার সাইন, কি জানো সূত্র ছিল আর এর? ম্যাক্সিমাম হাইটের কি সূত্র ছিল? জি। ভাই জি। ভি স্কয়ার সাইন 2 থিটা বাই জি। সাইন টু থেটা ভাগছি। এই সূত্র কি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারতাম? না ভাই। পারতাম না। কেন পারতাম না? এখানে তো জিরো বিন্দু থেকে উৎক্ষেপ করা হয়নি। তাহলে আমাদের কোন সূত্র থেকে ইউজ করতে হতো? এই সূত্র থেকেই না? জি ভাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই সূত্র থেকে কেমনে বের করবা বলো দেখি। প্রসেসটা খালি আমাকে বলো, তারপর তোমরা হিসাব করো প্রসেসটা কি। প্রসেসটা কি বলতে পারবা? এনিওয়ান? ওই কামানের পাদবিন্দু থেকে একেবারে ওদিকে একটা লম্ব টানবো, সমান্তরাল রেখা। ও কিন্তু একটা মারাত্মক কথা বলছে, কিন্তু বললে তো হবে না। আমরা কিন্তু এই সমীকরণটা হিসাব করছি 0,0 বিন্দু, এইটাকে হিসাব করে না, কেননা ওয়াই নট তো আগেই প্লাস ধরে নিছি। কথা কি বুঝছো? জি ভাই। ওয়াই নট কিন্তু আগেই প্লাস ধরে নিছি, তো এটার দরকার নাই আমার। আমি এখানে ওয়াই কত হবে? 0 হবে না এই বিন্দুতে যেও? জি ভাই, 0 হবে। তাহলে ওয়াই যে বিন্দুতে 0 হবে, সেই বিন্দুর ক্ষেত্রে আমার এক্স এর ভ্যালুই হবে কি আর এর ভ্যালু না? ভাই তাহলে এখন তুমি হিসাব করো যে এটা 0, এটা কত ছিল? ওয়াই নট কত ছিল? 8, প্লাস টেন থেটা এক্স। টেন থেটা কত জানো? tan 60 ডিগ্রি ইন্টু এক্স, মাইনাস জি এক্স স্কোয়ার ভাগ 2 ইন্টু 24 স্কোয়ার ইন্টু cos 60 হোল স্কোয়ার, cos স্কোয়ার 60। এখান থেকে এক্স এর ভ্যালু বের করো। এক্স এর ভ্যালু কয়টা বের হবে? দুইটা। দুইটা। জি। কেন দুইটা বের হবে? কেন দুইটা বের হবে? ওই প্রথমে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দেখালাম না কেন দুইটা বের হবে। ভাই কথা কি বোঝা গেছে?
যে ধরো ওয়াই এর ভ্যালু এইটা এইটা যদি হইতো, মানে এক্স এর এই, আমরা যদি ওয়াই এর ভ্যালু এরকম দুইটা হইতো, তাহলে এক্স এর সাথে ওয়াই এর কয়টা মান ডিপেন্ড করে? দুইটা না? মানে ওয়াই জিরো কয়টা বিন্দুতে হয়? এক স্টার্টিং বিন্দু আরেকটা বিন্দুতে। মানে এই ক্ষেত্রে জি। কি সবসময় কি হবে? দুইটা করে মান বের হবে ওয়াই এর। এই কারণে আমাদের এভাবে 2 ডিগ্রি একটা সমীকরণ বের হয়েছে এক্স এর সাপেক্ষে। আচ্ছা যাই হোক, এখন মানে ওয়াই এর মান যখন সেম, ওয়াই এর মান ধরো এইটা আর এইটা, তখন এক্স এর ভ্যালু কি দুইটা বেরোবে না? মানে x1 ওয়াই আর একটা কি x2 ওয়াই, সেটা আমি বুঝাইলাম। যেই কারণে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক কি 2 ডিগ্রি। কথা কি বুঝছো? মানে ওয়াই এর মান একটা, কিন্তু সেখানে এক্স এর মান কয়টা পাবো? দুইটা পাবো। যাই হোক, এখানে একটা ওয়াই এর মান যত সম্ভব আমরা অবাস্তব পাবো। যাই হোক, দেখেন তো কত কত আসে এক্স এর মান। হ্যাঁ, 55.16। 55.16। আর কোনো মান আসে না? জি ভাই, আরেকটা আসে -4.26। -4.26। কেন এখানে একটা অবাস্তব মান আসলো জানেন? অন্য ক্ষেত্রে জিরো মান আসতো, কেননা এর পিছের কোনো বিন্দু কিন্তু নাই। মানে এইখানে এক্স এর মান কত? 0,0 না? জি ভাই। জি ভাই। আপনি যদি এই 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 পরাবৃত্তকে পিছনের দিকে বর্ধিত করতেন, তাইলে সেটার দূরত্ব কত হতো? মাইনাস। 4.26। মানে এইদিকে তো, এইদিকে আমি সব এক্স কে কি ধরছি? পজিটিভ। আর এইদিকে সব এক্স কি? নেগেটিভ। তার মানে যেখানে 0,0 বিন্দু ধরছি তার এই সাইডে কি হতো? -4.16। আমি কিন্তু বলছিলাম প্রথমেই যে ভেক্টরের সাথে এই ভেক্টরের সাথে কোঅর্ডিনেট সিস্টেমের খুবই দারুণ মিল আছে। কেউ যদি ভালো কোঅর্ডিনেট সিস্টেম বা কোঅর্ডিনেট জিওমেট্রি পারে, ভেক্টর তার কাছে খুব ইজি। কথা কি বুঝছেন এবার? প্রত্যেকটা মানের, প্রত্যেকটা জিনিসের অবশ্যই ব্যাখ্যা আছে। কিছু ক্ষেত্রে হয়তো বা আমি নিজেও সেই ব্যাখ্যাগুলো জানি না, বাট ব্যাখ্যা আছে। এখন এই সেম ম্যাথকে আরেকটা ভিন্ন ভাবে করা যাইতো। আমি কি দেখাবো আরেকটা ভিন্ন ভাবে কিভাবে করা যাইতো? জি ভাই, দেখান। আচ্ছা, আসেন। ধরেন এমন একটা জায়গায় যেখানে আমাদের আবার ওই সমীকরণটা একটু বলা লাগবে, যাই হোক আমরা বলি। তার আগে আমাদের মানটা কত জানা আসছিল? এক্স এর ভ্যালুটা কত আসছিল? 55.16 না? জি ভাই। আচ্ছা আসো আমরা এই বিন্দুটা একটু দেখি 55.16 আছে কিনা। দেখা কি গেছে? 55.16 আছে না? জি ভাই, প্রায় আছে। প্রায় আছে। মানে এই যে এটা তো আসলে পুরোটা ধরো বোঝা যাচ্ছে না যে মধ্যবিন্দু কোনটা, বুঝছো? আর কোন এত সূক্ষ্ম না তো। তো ধরা যাচ্ছে যে 55.16 আসলে আছে। হ্যাঁ, আচ্ছা, এই গেল। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা কি বলছিলাম যে ওয়াই নট কেও না ধরেও করা যায়। সেটা কি ছিল? ওয়াই ইজিক্যাল টু কি কি ছিল? এক্স টেন থেটা মাইনাস জি এক্স স্কোয়ার ভাগ 2 ভি স্কোয়ার কজ স্কোয়ার থেটা, এরকম ছিল না? জি ভাই। জি ভাই, সেক্ষেত্রে তো সেই ক্ষেত্রে উচ্চতা দিতে আমাদের হবে। সেই ক্ষেত্রে আমাদের 0,0 বিন্দু কোনটা? সেই উচ্চতা ক্ষেত্রে যে করছেন ওই উচ্চতাটা। এইটা অর্থাৎ কামানের কেন্দ্রবিন্দু 0,0 না? জি ভাই। জি ভাই। এই উচ্চতায় নামি গেল, তারা উচ্চতা আবার আগের পর্যায়ে নিয়ে যায়। এটা কি 0,0 বিন্দু? তাহলে আমার কোঅর্ডিনেট সিস্টেমটা তৈরি হবে কেমনে? আমার কোঅর্ডিনেট সিস্টেমটা তৈরি হবে এটা যেখানে কাট করবে, অর্থাৎ এইখানে কি এক্স এর ভ্যালু জিরো না? সরি, ওয়াই এর ভ্যালু জিরো না? তার এক্স বেলা জিরো। কমা জিরো, বিন্দু। এটা যদি হয় x,0 বিন্দু, সরি x,0 না, সামথিং x1 বা x2,0 বিন্দু। আর এইটা কি r,-8 বিন্দু। জি ভাই। এই কথা কি বোঝা গেছে?
জি ভাই। R, -8 বিন্দু না? এটা যদি 0 বিন্দু হয় তাহলে এটা কি -8 বিন্দু না? তাহলে ওয়াই জি এর ভাই। ভ্যালু -8 হলে সেখানে কি হবে? আর পাওয়া যাবে, R = X হবে। তাহলে এটা যদি বসাও তাহলে R × tan θ -GX² আর 2B² cos θ। এখান থেকে কি ওই আগের মতোই না? মানে y = 0 ধরে y0 8 বসানো, আর এইটাকে এই সাইডে নিয়ে এসে -8 বসানো, একই কথা না? সিমিলার থিংস, কিন্তু পুরো অরিজিন সিস্টেমটাই বদলায় যাচ্ছে। মনে হচ্ছে সিমিলার থিংস, যে 0 এখানে বসানো আর ওই পাশে 8 বসানো, আর একবারে -8 বসানো, সেম থিং মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু এখানে কি সেম থিং? না ভাই। অবভিয়াসলি সেম থিং না, অবভিয়াসলি ভিন্ন। তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রিকে এরকম যখন হাইট থেকে পড়া, আমার এমন হতে পারতো না যে এইখানে এই টার্গেটটা এখানে, টার্গেটটা কোথায় আছে? টার্গেটটা আছে ধরো এইখানে, টার্গেটটা আছে কোথায়? এখানে, এখানে এসে পড়তে হবে। তাহলে আমাদের এক্স আমি যদি অরিজিন থেকে হিসাব করি, তখন আমাকে আমার এক্সটা হবে কোথায়? এখান থেকে এই পর্যন্ত। আর আমি যদি এই সূত্র বসাই, তখন আমাদের ওয়াইটা কতটুকু হবে? এখান থেকে এইটুকু। কথা কি বুঝছো? এই কথা কি বোঝা গেছে? ভাই জি আমার ভাই। যদি একটু করতেন এই আমি সাইডটা। বললাম যে ধরেন আমার টার্গেট বিন্দু হচ্ছে এখানে এসে বোমাটা ফেলা লাগবে, এটা দেওয়াল, যে ক্ল্যাশ অফ ক্ল্যান খেললে বা অ্যাংরি বার্ড খেললে আরো ভালো বোঝার কথা, যে এখানে এসে হিট করা লাগবে। তাহলে এখানে এসে হিট করা লাগবে, যখন আমি এই যে y = y0 + সামথিং এরকম একটা সমীকরণ বসাবো, সেখানে আমাকে y0 এর মানটা কত বসাতে হবে? এটার উচ্চতা, আর ওয়াই এর ভ্যালুটা কত বসাইতে হবে? এই পুরোটার হাইট, ভূমি থেকে এটার হাইট। কেননা আমার এক্স এক্সিস গেছে কোন বরাবর? ভূমি বরাবর। কিন্তু যখন আপনি এই সূত্রটা বসাবেন যে y = সামথিং, মানে y0 কে কনসিডার করবেন না, তখন আপনাকে ওয়াই নট তো নাই, ওয়াই নট তো 0 হয়ে গেছে। আর ওয়াই এর ভ্যালুটা কোথায় থেকে বসাতে হবে? এই কামানের হাইট থেকে এই দেওয়ালের হাইট, এই দুজনের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে ওয়াই বসাতে হবে। এবার কি বোঝা গেছে আমার কথা? জি ভাই। এই ক্রুশিয়াল পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটাকে আমাদের ভালো মতো বোঝাতে হবে। আসলে আমরা আরো ক্লাস করব আরো কিছুক্ষণ, তার আগে আমি একটু এই ক্লাসটা ব্রেক দিই।